আমেরিকা থেকে সরাসরি সম্প্রচারিত সিদ্ধার্থ দের পরিচালনায় আমেরিকা বাংলার উদ্যোক্তার গল্পে সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের আজকের অতিথি, যিনি লাখো নারীকে বিভিন্নভাবে সফল হওয়ার বা নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতায়নের স্বপ্ন দেখাচ্ছেন। তিনি একজন সাহসী নারী। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নারীদেরকে ক্ষমতায়নের জন্য। আর তিনি হলেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। আপা, প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপা, আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমিও খুবই এক্সাইটেড এখানে আসতে পেরে। আমি ইনফ্যাক্ট গতকালকে আপনাদের লাইভটা দেখছিলাম, খুবই ভালো লেগেছিল আপনাদের লাইভটা। সো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। প্রথমে আপনাকে আমি আমাদের আমেরিকা বাংলার পক্ষ থেকে এবং ভিউয়ার্সদের পক্ষ থেকে শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার আজকের যে প্রাপ্তি, বছরের আলোচিত নারী শীর্ষ 10 2019 যে প্রাপ্তি আপনি পেয়েছেন, যে স্বীকৃতি আপনাকে দেওয়া হয়েছে, আপনার এই পরিশ্রম, এই দীর্ঘ পথ চলা, যে সাহস আপনি এই করোনার সময় দেখিয়েছেন, নারীদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, তাদেরকে এগিয়ে নিয়ে আসছেন, হতাশা থেকে মুক্তি করে নিজের পায়ে দাঁড় করিয়ে দিচ্ছেন লাখো নারী, সেখান থেকে এই প্রাপ্তিকে আপনি কিভাবে দেখছেন? আমার এখানে মনে হয় নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, সাউন্ডের মনে একটু সমস্যা হচ্ছে। একটু কষ্ট করে আরেকবার রিপিট করবেন আপা। আপনি আজকে যে নিউজটি পেলেন, আমরা দেখেছি যে আপনি আমাদের অনন্য শীর্ষ 10 2019-এর একজন মনোনীত হয়েছেন আজকে, যা আমাদের জন্য এবং যারা আপনার সাথে রয়েছে তাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের। এটি পেয়ে আপনার কেমন লাগছে এবং এটিকে আপনি কিভাবে দেখছেন আপনার কাজের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে, এই যে স্বীকৃতি আপনি পেলেন? মানে যখনই কোনো ধরনের স্বীকৃতি আসে, সেটা বলবো যে কাজের দায়িত্ববোধটা আরো বাড়িয়ে দেয়। আর আমার কাছে মনে হচ্ছিল যে এত শীঘ্রই এত বড় একটা স্বীকৃতি পাওয়ার মতো কাজ আমি এখনো করিনি। আমার কাছে মনে হচ্ছে যে আমার আরো অনেক কাজ করা বাকি আছে, আরো অনেক প্ল্যানিং আছে আমার, যেগুলো নাকি আমার সামনে নিয়ে আসবো। তো সেসব কাজ তো এখন অনেক কিছুই বাকি আছে। তো আমি যতটুকু কাজ করেছি সেটার উপরে যে স্বীকৃতিটা দিচ্ছে তার জন্য আমি কৃতজ্ঞ অনন্যার কাছে, ইত্তেফাক পরিবারের কাছে। আর সত্যি এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমি আসলে খুবই এক্সাইটেড, এবং আমার সাথে বেশি মনে হয় আমার গ্রুপ মেম্বাররা খুবই এক্সাইটেড। কারণ ওরা যে পরিমাণ নিউজ আমাকে কংগ্রেচুলেট করছে, যেভাবে নিউজটা শেয়ার করছে, আমি আসলে কৃতজ্ঞ, সবার প্রতি খুবই কৃতজ্ঞ। আপা, জানতে চাচ্ছিলাম যে উইয়ে আপনার পথ চলা কতদিন হলো, বা এই উইয়ের কর্মকাণ্ড কর্মসূচি সম্পর্কে যদি আমাদেরকে বলেন। আমি জানি যে আপনি প্রতিদিন বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো করছেন সেখানে আসছে। তারপরে আমাদের আমেরিকা বাংলার দর্শক এবং ভিউয়ার্সদের জন্য যদি আবার একটু বলেন, যারা আজকে নতুন করে আপনাকে জানবে, যারা নতুন করে আজকে চিনবে, যেন তারা জানতে পারে যে উই কি ধরনের কাজ করছে বা কি ধরনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমার উইয়ের পথ চলা শুরু এই অক্টোবরের 25 তারিখে 3 বছর হবে। তো মানে কাছাকাছি হয়ে গেছে, অলমোস্ট 3 বছরের কাছাকাছি আমরা উই শুরু করেছি। তো এটা জার্নিটা বেসিক্যালি যে চিন্তা নিয়ে আমি শুরু করেছিলাম, মানে আমি যখন 2010-এ আমার নিজের সফটওয়্যার কোম্পানিটা স্টার্ট করি, তখন এটা আমাদের মেম্বার অনেকেই জানে। তারপর আচ্ছা, যেহেতু নতুন প্ল্যাটফর্মের কথা বলছি তাই আবার নতুন করে বলা, যে সেই সময় আমি যখন শুরু করি তখন ইন্ডাস্ট্রিটা একেবারেই ইম্যাচিউর একটা ইন্ডাস্ট্রি, একেবারে ছোট শিশু। তো তখন আমি নিজেও কিছু বুঝি না। আমি যখন আসি তখন আমি আসলে বুঝি না বেসিস কি, ইক্যাপ কি, মিনিস্ট্রি কি, আইসিটি মিনিস্ট্রি নামে একটা মিনিস্ট্রি আছে, আমার কোনো আইডিয়াই ছিল না। তো কোথায় গেলে আমি বায়ার পাবো, কোথায় গেলে আমি আমার গেমিং এর জন্য মানে মানুষকে দেখাতে পারবো, তাদের আগ্রহ বাড়াতে পারবো, সেই সমস্ত জিনিস নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেক সাফার করেছি, অনেক হার্ডেলস ছিল আমার এই জার্নিটা। তো সেই টাইমটাতে আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা নারী, আমি যে পরিমাণ প্রবলেম ফেস করছি, তাহলে আরো নারী তো এই সেক্টরে আসবে, তারাও কত জানি প্রবলেম ফেস করে। তো আমি যদি কখনো, আল্লাহ যদি কখনো আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় বা সামর্থ্য দেয় যে ওদের জন্য কিছু করার, আমি অবশ্যই এরকম একটা কিছু করব যেখানে নাকি
এই ধরনের প্রবলেমগুলো তারা ফেস করবে না। দেখা যায় যে সামান্য ছোট ছোট ইনফরমেশন, এই ইনফরমেশন আমাদের কাছে মনে হয় ছোট, কিন্তু যে কাজ করতে আসছে প্রথম দিকে তার কাছে এই ছোট ইনফরমেশনই অনেক বড়, অনেক কাজে লাগে। অনেক হয়তো বা জানেই না যে বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, অনেক হয়তো বা জানেই না যে একটা লোগো ডিজাইন করে সেটার এআই ফাইলটা ডিজাইনারের কাছ থেকে নিতে হয়, শুধু ইমেজ কপিটা নিলেই তার কাজ হয়ে যায় না। এরকম ছোট ছোট অনেক ব্যাপার আছে যেগুলো নাকি আমাদের উদ্যোক্তারা জানে না। তো আমার তখন মনে হয়েছিল যে আমি তখন এমন একটা কিছু করবো যেটাতে নাকি আমাদের উদ্যোক্তারা হেল্প পায়। তো তারপর আমি 2015 পর্যন্ত কাজ করে গেলাম, আমি বেসিসের মেম্বার হলাম, আমি অনেক গেম বানাচ্ছি, অ্যাপস বানাচ্ছি, ছোট ছোট সফটওয়্যার বানাচ্ছি। 2016 প্রথম দিকে আমি ইক্যাবে ইসি হিসেবে জয়েন করি। তো সেইখান থেকে আমার বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে সব মানে একেবারে সামনাসামনি কাজ করা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, যে ছোট্ট একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে দাঁড় করাতে হয় সেখান থেকে আমার কাজ শুরু। তখন ই কমার্সের যাত্রা মাত্র শুরু হয়েছে বাংলাদেশে 2015 থেকে। মানুষ মোটামুটি জানা শুরু করেছে, আগ্রহ তৈরি হচ্ছে। তো আগ্রহটাকে আরো বাড়ানোর কাজটা আমাদের ছিল, ইন্ডাস্ট্রিকে ম্যাচিউর করার কাজ আমাদের ছিল। তো যখন এইসব কাজ আমরা করছি মিলে, আমাদের ইসি মিলে, তো রাজীব আহমেদ স্যার তখন সেখানে প্রেসিডেন্ট ছিলেন ইক্যাবের। তো উনি একটা সময় আমাকে সাজেস্ট করেন যে নিশা, তোমার তো মানে আমরা ইক্যাব থেকে তো অনেক কাজ করি, কিন্তু নারীদের নিয়ে কাজটা খুব কম হয়। তো নারীদের কাজটা তুমি আলাদা করে একটা প্ল্যাটফর্ম করে ফেলো, সেটা সম্পূর্ণ তুমিই দেখবে। তখন আমার মনে হলো আমি তো অ্যাকচুয়ালি এরকম একটা সুযোগ চাচ্ছিলামই, যেহেতু আমাদের ইক্যাবের প্রেসিডেন্ট নিজেই বলছেন যেটা আমি আরো পরে করতাম সেটা আমি এখন থেকে কেন না শুরু করি। দেন 2017 থেকে আমি এই প্ল্যাটফর্মটা স্টার্ট করি। তখন আমরা অল্প কিছু নারী নিয়েই জাস্ট ছোট করে একটা লঞ্চিং প্রোগ্রাম করে শুরু করি। আমার ভিশন বরাবরই ছিল যে আমি এই প্ল্যাটফর্মটাকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে নাকি প্রত্যেকটা নারী তার আইডেন্টিটিকে নিয়ে প্রাউড করতে পারে। আমার একটা ট্যাগ লাইনই আছে, মাই ড্রিম মাই আইডেন্টিটি। আমার আইডেন্টিটিটাকে আমি সামনে নিয়ে আসবো, এটা আমার একটা স্বপ্ন এবং এই স্বপ্নটা আমি পূরণ করব। তো সেই ট্যাগ লাইন নিয়েই আমার কাজ শুরু হয়। একদম প্রথম একটা প্রোগ্রাম করি আমি, যেটা হচ্ছে নারী দিবসের জন্য। ট্যাগলাইন ছিল মাই ড্রিম মাই আইডেন্টিটি। এই সমাজে ফেসবুক নিয়ে যারা যারা কাজ করছে সেখান থেকে কয়েকজন নারীকে উঠিয়ে নিয়ে আসি যে বাকি সব নারীদেরকে অনুপ্রেরণামূলক কথা বলবে। তো সেখান থেকে যাত্রাটা শুরু। আর তার ভিতরে আমরা ছোট ছোট ওয়ার্কশপ করতাম, ট্রেনিং করতাম যে কিভাবে তাদের স্কিলটা ডেভেলপ করা যায়, সেই জায়গাগুলো কাজ করা যায়, সেখানটাতে আমরা কাজ শুরু করতাম। তারপর আমরা কিছু মেলা অর্গানাইজ করেছিলাম। সেই মেলাটা যে শুধু গতানুগতিক মেলা তা না, সেই মেলাতে মানুষ শুধু প্রোডাক্ট সেল করবে সেরকম কোনো মেলা আমি করিনি, কারণ সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। মানে মেলা হবে ই কমার্স ভিত্তিক, যেহেতু ই কমার্স নিয়ে সবাই কাজ করছে, সবাই অনলাইনে অর্ডার দিবে, তো ইনোভেশন কিছু আসতে হবে। এবং মেলাটা হবে একদম ডিজিটালি, যেন সেখানে অনেক কিছু মানুষ শিখতে পারে। তো সেই মেলার ভিতরে থাকতো 3 দিন বা 4 দিনে যদি মেলা থাকতো, প্রত্যেক দিন 3টা বা 4টা করে সেশন থাকতো। মানুষ কিভাবে তার সেলস বাড়াবে সেটা নিয়ে ওয়ার্কশপ থাকতো, কিভাবে সে ফেসবুকে টার্গেট কাস্টমার করবে সেগুলোর একটা ওয়ার্কশপ থাকতো। মানে বিভিন্ন টপিকের উপরে ওয়ার্কশপ থাকতো যেগুলো নাকি ডিরেক্টলি তার বিজনেসের সাথে রিলেটেড। তো সেগুলোতে আমরা বেশ কিছু সাড়া পেয়েছি এবং ওরা চাইতো আরো করতে, কিন্তু দেখা গেল যে শুধুমাত্র আমরা তো ঢাকা কেন্দ্রিক করছি, ঢাকার বাইরে তো আর করতে পারছি না। তো সেখানে অনেক উদ্যোক্তারা খুব কষ্ট পেত যে আমরা আজকে ঢাকায় থাকি না বলে আমাদেরকে মানে বঞ্চিত করা হচ্ছে, এরকম টাইপের কিছু। তারপর আমরা সেই দিক চিন্তা করে আমরা কুমিল্লাতে একটা 2বার আমরা কুমিল্লাতে প্রোগ্রাম করলাম, চিটাগাংয়ে প্রোগ্রাম করলাম, একবার যশোর গেলাম। তো তারপর আমাদের ইচ্ছা ছিল যে প্রতিটা জেলা ভিত্তিক আমরা প্রোগ্রাম করব, অ্যাওয়ারনেস বিল্ড করব যে কিভাবে প্রান্তিক পর্যায়ে নারীদেরকে নিয়ে কাজ করা যায়, তাদেরকে কিভাবে স্কিল ডেভেলপ করা যায়। তো সেই সময়টাতেই আবার করোনা এসে পড়লো। তো করোনা একদিক থেকে বলবো, একদিক থেকে সব দিক থেকে তো খুবই নেগেটিভ, একদিক থেকে খুবই পজিটিভলি আমরা পেয়েছি যে করোনা আসার পরে সবাই অনলাইনের উপরে যে পরিমাণ সময় দেওয়া শুরু করলো এবং ফেসবুকে যে পরিমাণ সময় দেওয়া শুরু করলো, তো সেখান থেকে আমরা ভাবলাম যে এইবার তো আমরা প্রান্তিক পর্যায়ে নারীদেরকে আমরা কানেক্ট করতে পারছি ভায়া অনলাইন। তো সেখান থেকে আমরা তাদেরকেও ট্রেনিং দেওয়া শুরু করলাম। তখন আর এই আফসোসটা কারো থাকে না, মানে এখনো নেই যে আমরা আজ ঢাকায় থাকি না বলে, মানে এই ট্যাগটা কেউ ইউজ করছে না এখন। মানে সে রংপুরে থাকুক, রাজশাহী থাকুক, আর একদম প্রত্যন্ত কুড়িগ্রামে থাকুক, সেখান থেকে কিন্তু নারীরা আমাদের সাথে কানেক্ট হতে পারছে। সেটা হচ্ছে আমাদের 3 বছরের জার্নি।
অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি চমৎকার করে কথা বললেন এবং চমৎকার বুঝিয়ে বললেন আপনাদের গত 3 বছরের পথে চলা। আমি আস্তে আস্তে অনেক বিষয় নিয়ে কথা বলবো। আপনি যে বিষয়টি আনলেন যে করোনা আসলে অভিশাপ নাকি আশীর্বাদ, অবশ্যই অনেক দিক থেকে করোনা আমাদের অভিশাপ, আমাদের অনেক প্রিয়জনকে নিয়ে গেছে, কিন্তু সে যে বিজনেস অপরচুনিটি নিয়ে এসেছে যেটা চীনে কিন্তু ছিল। যেমন চীনে যেটা বলা হয় প্রতি ঘরে ঘরে উদ্যোক্তা। এ কারণে চীন যখন তার এই জনশক্তিকে প্রত্যেক ঘরে ঘরে যখন উদ্যোক্তা তৈরি করতে পেরেছে, তখন কিন্তু চীন আজকে একটি শক্তিশালী পরশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এবং তখন কি হয় যে প্রাইজের ভ্যালু যেমন একে অন্যের থেকে আরো কম দামে দিতে চায়, এই জন্য আমরা দেখি যে চীনের জিনিসের দাম অনেক কম এবং সংখ্যায়। ইভেন আমি যদি ব্রিটেনে বসে আমেরিকায় বসে আমরা কিনতে যাই অনলাইনে, চীনের প্রোডাক্টই কিন্তু বেশি। একটি ডায়াবেটিসের আপনি বাসা নেবেন, একটি থার্মোমিটার কিনবেন, একটি প্রেসারের যন্ত্র কিনবেন, সবকিছু কিন্তু সেই অর্ডার দিতে হচ্ছে 1 মাস সময় নেয়, যে আমাদের অর্ডারটা চলে যাচ্ছে চীনে ম্যাক্সিমাম জিনিসে, কারণ সেটা চীন। তো বাংলাদেশেও যদি আজকে ঘরে ঘরে একটা সময়, যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, ঘরে ঘরে যখন এই ই কমার্সটা চলে যাবে, ঘরে ঘরে যখন উদ্যোক্তা তৈরি হবে, তখনই কিন্তু বাংলাদেশের সঠিকভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে, বা বাংলাদেশ এই যে উন্নয়নশীল থেকে উন্নত বিশ্বের দিকে অর্থনৈতিকভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে। এই যে চমৎকার একটি উদ্যোগ আপনারা নিয়েছেন, এই এই ক্ষেত্রে আপনাদের সাথে উদ্যোগ সংযুক্ত হতে চাইলে বা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, কারণ করোনার সময় যেটা আমরা দেখেছি অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কারণ তার একটা রানিং কস্ট আছে। কিন্তু সেখানে ফেসবুকে যখন আপনি একটা বিজনেস কেউ রান করছে, কেউ যদি উদ্যোক্তা হতে চায়, মার্কেট রিসার্চ করে নেয় এবং যে ফর্মালিটিস গুলো আছে সেই ধরনের যদি স্টাডি গুলো মেনটেন করে, তাহলে হয়তো অনেকগুলো যেমন তার রানিং যে অফিসের কস্টটা বেঁচে যাচ্ছে। এখানেও যেমন অ্যামাজন, ইবে তারা কি করে নিজের বাসাতেই প্রোডাক্ট গুলো রাখে এবং সেল করে দিচ্ছে জাস্ট অনলাইনে পোস্টের মাধ্যমে। এই বিষয়টাকে কিন্তু আপনারা এখন নিয়ে আসছেন বাংলাদেশে, এবং আপনি প্রতিষ্ঠায় আপনার সাথে আছে 8.5 লাখ নারী, যেটা অনেক অনেক বড় একটি বিষয়, অনেক বড় একটি শক্তি আপনি যে কাজটি করছেন। তো এই কাজের ক্ষেত্রে আরো যদি নারীরা উদ্যোক্তা, বা নারী শুধু বলবো না, পুরুষরাও যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, কেউ যদি ই কমার্সে আসতে চায়, নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? কোন কোন ক্ষেত্রে তাদের আসলে বিবেচনা করতে হবে উদ্যোক্তা হতে চাইলে? আচ্ছা, প্রথমে আগে তার বুঝতে হবে যে সে আসলে কি চায়, মানে তার মেন্টালিটিটা কোন দিকে। কারণ দেখা যাচ্ছে যে অনেকে শখের বসে উদ্যোক্তা হচ্ছে, কিন্তু কয়দিন পরে কিন্তু সে তার উদ্যোগটাকে বন্ধ করে দিচ্ছে। তো এতে কি হয়, বাকি যারা স্টার্ট আপ গুলো করে তাদের ভিতরে কিন্তু এক ধরনের হতাশা কাজ করে যে আল্লাহ, ওই স্টার্ট আপটা বন্ধ হয়ে গেল। তো এই জন্য বলবো যে যারাই স্টার্ট আপ নিয়ে আসছেন তারা আগে চিন্তা ভাবনা করে আসেন যে আসলে আমি কি চাই, আমি কি টিকে থাকতে পারবো কিনা, সেই ধরনের চিন্তা ভাবনা করে আপনার আসতে হবে। মানে মেন্টালিটি আপনার সেট করতে হবে যে হ্যাঁ, আমি আমার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাব। আমি যে উদ্যোগটা নিচ্ছি সেটা কিন্তু আমার স্বপ্ন, আমার একটা শিশু। আমার এই শিশুটাকে আমি যদি সামনে নিয়ে যেতে চাই, আমার কিন্তু খুব ধৈর্য ধরে একে লালন পালন করে এগিয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ, তাকে বড় করতে হবে। তো এই জন্য আমি বলবো যে সবার আগে আপনি নিজের মাইন্ডসেট করেন যে আপনি কি চান। আপনি যদি সত্যি উদ্যোক্তা হতে চান, আপনার ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। তারপর আপনার কি নিয়ে কাজ শুরু করবেন সেটা আগে আপনার চিন্তা করতে হবে। আপনি মার্কেট রিসার্চ করেন, কখনোই কপি পেস্ট করবেন না। এটা আমি গতকালকে লাইভও বলছি, এখনো বলছি, কারণ একদিনের ভিতরে আমাদের এখানে অনেক নতুন মেম্বার জয়েন করছে এবং প্রায় যেটা কমপ্লেন পাই যে আমার জিনিসটা কপি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আমি সবাইকে হাত জোর করে বলি যে কপি পেস্ট করে উদ্যোক্তা হবেন না, তাহলে কিন্তু নিজের কোনো ক্রেডিবিলিটি নেই। আপনার মানে আপনার নিজের উদ্যোগটা কোথায়? তাহলে আপনি তো আরেকজনের উদ্যোগকে কপি করে ফেলেন। তো নিজের উদ্যোগটা আপনি যেটা সার্ভিস হোক বা সামান্য ছোট একটা প্রোডাক্ট হোক, হয়তো বা তাঁতের শাড়ি বা মধু বা বাদাম, যেটাই হোক, নিজের চিন্তা থেকে নিয়ে আসেন, আরেকজনটা কপি না করে। হয়তো বা বলবেন যে তাঁতের শাড়ি তো অনেকেই করছে, তা আমি করলে কি সেটা কপি হবে? না, সেটা কপি হবে না। কিন্তু আপনি যদি সেই ডিজাইনটা হুবহু করেন, সেটা তো কপি হবে। তো সেই জায়গাগুলো বলবো যে অবশ্যই আপনারা নিজেরা নিজের উদ্যোগের সাথে সৎ থাকবেন এবং অন্যরাও যেন তাদের উদ্যোগের সাথে সৎ থাকতে পারে, সেই চেষ্টাও কিন্তু আপনাকেই করতে হবে। সো উদ্যোগ শুরু করার আগে প্রথমে ধৈর্য ধরবেন, দেন আপনি মার্কেট রিসার্চ করবেন। অবশ্যই একটা বিজনেস প্ল্যান আপনাকে করতে হবে, যে বিজনেস প্ল্যানে আপনার ডিটেল থাকবে যে
একটা ডেডলাইন থাকবে যে কবের ভিতরে আপনি এই উদ্যোগ শুরু করবেন, কবে থেকে এটার মার্কেটে নামবেন, কবে থেকে এটা ব্রেক ইভেনে আসবেন, কবে আপনার প্রফিটে যাবে। প্রত্যেকটা জিনিস কিন্তু একটা বিজনেস প্ল্যানে থাকে, যদিও হয়তো বা হুবহু আপনার তখন মিলবে না, বাট কাছাকাছি কিন্তু আসবে। একটা বিজনেস প্ল্যান আপনার রেডি করতে হবে। আপনি যদি ধরেন যে একটা ফেসবুক পেজ ভিত্তিক উদ্যোক্তা হতে চান, তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করবো দুইটা ইম্পর্টেন্ট জিনিস ফলো করার জন্য। এক হচ্ছে যে আপনার বিজনেসের নামে আপনি অবশ্যই ট্রেড লাইসেন্স তৈরি করবেন। ট্রেড লাইসেন্স মানে হচ্ছে কিন্তু আপনার সরকারের কাছে আপনার টোটালি মানে লিগালাইজ হয়ে যাওয়া। ট্রেড লাইসেন্স ছাড়া আপনারা বিজনেস করতে যেন না। এবং সেকেন্ড ধাপটাই হবে আপনার যে আপনি যেই নামে ট্রেড লাইসেন্স করেছেন এবং যেই নামে আপনার পেজটা রেডি করছেন সেই নামের ডোমেইন হোস্টিংটা কিনে ফেলা। ডোমেইনটা অবশ্যই কিনে ফেলবেন, কারণ আপনার এই নামটা আবার আরেকজন কেউ নিয়ে নিতে পারে। আপনি যদি সার্চ দিয়ে দেখেন ফেসবুকে এক নামে মিনিমাম 100টা পেজ পাওয়া যায়, তো কোনটা যে আপনার পেজ এটা কি মানুষ খুঁজে পাবে? সো নামের দিক থেকে একেবারেই ইউনিক একটা নাম খুঁজবেন এবং সেটাকে সাথে সাথে ট্রেডমার্ক করে ফেলবেন, ট্রেড লাইসেন্স করবেন এবং ডোমেইনটা কিনে ফেলবেন। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে আমাদের কাছে এরকম অনেক কেস আসছে যে আমার 2 বছরের পেজ সে অলরেডি সেটার নামে ডোমেইন কিনে ফেলেছে, আমি এখন কি করব? তো এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের সলভ করতে হয়েছে। তো আপনারা এই ধরনের প্রবলেমে পড়েন না, তার জন্য আগে থেকে একদম যখন শুরু করবেন তখন থেকে আপনারা এই ধরনের পেপারস গুলো অবশ্যই রেডি করে ফেলবেন। তো উদ্যোক্তা শুরু হওয়ার মেইন জিনিসই হচ্ছে এগুলো নিয়ে আপনি শুরু করবেন। আমাদের গ্রুপে থাকবেন, দেখবেন যে প্রত্যেক দিন আপনি টিপস পাচ্ছেন সেখান থেকে। হ্যাঁ, আমি আজকের টিপসটি আমাদের যারা অনুষ্ঠান দেখছে তাদের জন্য একটু শেয়ার করতে চাচ্ছি। যেমন আপা যেটি বলছিলেন, আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান তাহলে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। রিসার্চ হচ্ছে কোন প্রোডাক্টের দরকার আছে, তার বাজার দর কত, চাহিদা আছে কিনা, আপনি দিলে ব্রেক ইভেন পয়েন্ট যেটা আপা বারবার বলছে, অর্থাৎ কত টাকা পুঁজি আপনি খরচ করলে, কতগুলো পণ্য তৈরি করলে, কতগুলো সেল করলে তখন আপনি লাভ তুলে নিয়ে আসতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে উদ্যোক্তা হতে যাবার আগে চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি মনে হলো যে আরেকজন সফল হয়েছে, এটা দেখে আপনার যা বিনিয়োগ আছে আপনি সব নিয়ে নেমে পড়লেন, তারপরে আপনি লোকসান করে ফিরে এলেন, কদিন পরে ব্যবসা বন্ধ করে দিতে হলো। এই ধরনের উদ্যোক্তা না হয়ে বরং আপনি যাতে সফল হতে পারেন এই জন্য কিন্তু একটা প্রস্তুতি থাকতে হবে। এবং এই জন্য মার্কেট রিসার্চ বা কোন পণ্যের আসলে অভাব রয়েছে, আপনি বাজারে নতুন কি আনতে পারেন যার জন্য ক্রেতা আপনার কাছে আসবে, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে আপনার অন্যরা মার্কেটে কত দামে দিচ্ছে, আপা যেটা বলছিলেন যে আরেকজনও জামদানি দিচ্ছে, আপনিও যদি জামদানি নিয়ে গেলেন, এবং একই দাম কিভাবে পড়তে হলে মানুষ আপনার কাছে আসবে। আবার আরেকটা যেটি আপা আমি একটু অ্যাড করতে চাই, এই যে শুধুমাত্র ফেসবুক খুলেই কি আপনার মনে হয় যে ধরেন ফেসবুকে আমরা সাধারণত যেটা করি আমাদের নিজেদের বন্ধু বান্ধবরা অ্যাড থাকে, তো শুধুমাত্র ফেসবুকে নিজের পেজ তৈরি করে কি একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব? আপনার কি মনে হয় এক্ষেত্রে? আমি এরকম অনেক দেখেছি, আমি প্রচুর পেজেরও আপনার আমন্ত্রণ পাই। এই কিছু আপনার লিপস্টিক তারপরে শ্যাম্পু এগুলো নিয়ে একটা পেজ খুলে বসে আছে, কারণ এটা দিয়ে তো আসলে উদ্যোক্তা হওয়া যায় না। আপনি মাসে হয়তো 3-4টা ফ্যামিলি মেম্বারসদের মধ্যে তিনি বিক্রি করছেন। তো অরিজিনালি ভাবে উদ্যোক্তা হলে শুধুমাত্র নিজের একটা ছোট পেজ বা প্রোডাক্ট হলে আত্মীয় স্বজনের মধ্যে কি আপনি এনকারেজ করবেন, না কি ধরনের টিপস ব্যবহার করলে এই ব্যবসাটা সে হয়তো অনলাইনে ভালো করতে পারবে? আমি না এখনো বুঝলাম না, মানে আমি বুঝলাম আমার এখান থেকে খুব সমস্যা হচ্ছে। কোশ্চেনটা আরেকবার রিপিট করেন যদি। অনলাইনে অনেকেই দেখা যায় উদ্যোক্তা হয়েছেন, শুধুমাত্র ফেসবুকে নিজেদের বন্ধু বান্ধবদের যুক্ত করেছেন। ধরেন 100, 150, 200 বন্ধু বান্ধব আছে, সেখানে শাড়ি, লিপস্টিক, শ্যাম্পু এগুলো বিক্রি করছেন। কিন্তু সফল উদ্যোক্তা হতে গেলে কি এই প্রচেষ্টা যথেষ্ট, নাকি অন্য আরো দিকে এই পেজ ছাড়া তার আসলে ইনভলভমেন্ট বাড়ানো উচিত সফল উদ্যোক্তা হতে গেলে? মানে একটা পেজ খুলে 100, 150, 500 মানুষকে অ্যাড করে ফেলাটাই কিন্তু মানে উদ্যোক্তা না। হ্যাঁ, সফল তো অনেক পরের কথা। তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে 500 জন তো এমনিতেই হয়ে যায়, সেটা তো নিজেদের ভিতরে। তো আমার উদ্যোগের কথা তো বাইরে মানুষকে জানতে হবে, তাই না? আর অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে জন্য কোনো শোরুম ভাড়া দিতে হচ্ছে না, এবং যেটার মাধ্যমে দেশে বিদেশে সমস্ত জায়গায় এই শোরুমের নামটা জেনে যাচ্ছে, অনলাইন শোরুমের নাম। তাহলে আমরা কেন এই 100, 200, 500 মানুষের ভিতরে সীমাবদ্ধ থাকবো? আমাদের তো অনলাইনে সেই স্কোপ আছে, অনেক বিশাল বড় স্কোপ আছে। তো তার জন্য যেটা করা দরকার, সবার আগে নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে।
যে আমি এই উদ্যোগটাকে নিয়ে নেমেছি, যেন মানুষ নাম শুনলেই বুঝতে পারে যে হ্যাঁ লিপি আপা এই উদ্যোগটা নিয়ে নেমেছে। তো তাকে একদম টোটালি পার্সোনাল একটা ব্র্যান্ডিং করে ফেলতে হবে। এবং তখন যখন আপনি ব্র্যান্ডিং করে ফেলবেন তখন আপনি যা এখানে নিয়ে আসবেন আপনার পেজে সেটাই দেখা যাবে সেল হচ্ছে। অবশ্যই একটা সিগনেচার প্রোডাক্টের দিকে আমরা সবসময় ফোকাস করতে বলি, যে হয়তো একজন 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করছে, বাট একটা স্পেশালাইজড প্রোডাক্ট যেন থাকে যেটা নিয়ে যেন মানুষ কাজ করবে, মানুষ বুঝতে পারবে যে এই পেজের স্পেশালাইজড প্রোডাক্ট হচ্ছে কি এইটা। যেমন হয়তো বা একজন রান্না নিয়ে কাজ করছে, অনেক ধরনের রান্না বান্না সে করছে, বাট তার স্পেশালাইজ হচ্ছে ভর্তা। তো সে যেন মানে মানে বুঝতে পারে যে হ্যাঁ লিপি আপা কিন্তু ভর্তাটা খুব ভালো বানাতে পারে, সে সিগনেচার ডিশ হচ্ছে ভর্তা। তো এরকম একদম স্পেশালাইজ করে ফেলতে পারলে ভালো হয়। আর সেখানে যে শুধু ভর্তাই চলবে তা না, সেখানে রোস্টও চলবে, যেহেতু লিপি আপা ইজ এ ব্র্যান্ড ইটসেলফ। তো এই জন্য বলবো যে আগে পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে খেয়াল দেন, পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখবেন যে আপনার কথা এবং আপনার উদ্যোগের কথা সবাই জানছে, এবং এটাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই তো আপনার উদ্যোগটা সফলতা। আপনি যদি না ছড়াতে পারেন, শুধু 300-500 মানুষের ভিতরে রাখেন, তাহলে তো আপনার পেজও খোলা দরকার ছিল না। আপনি ফোনে ফোনে SMS করেই তো আপনার উদ্যোগের কথা সবাইকে, আপনার আত্মীয় স্বজনকে জানাতে পারেন, ফ্রেন্ডদেরকে জানাতে পারেন। সো আরো ব্রডার সেন্সে চিন্তা করেন যে যেই সুযোগ আমাদেরকে এখন এই যুগ দিচ্ছে, এই ডিজিটাল যুগ দিচ্ছে, সেই সুযোগটাকে আমরা কেন কাজে লাগাবো না। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা জিনিসই অনলাইনে এসে পড়ছে, এবং অনলাইনে তো কোনো বর্ডার ব্যারিয়ার নেই। হ্যাঁ, অনলাইনের ভিতরে আমি যেহেতু ঢাকায় বসে আমেরিকার সাথে কথা বলতে পারি এবং ঢাকায় বসে আমেরিকাতে আমার পণ্য সেল করতে পারি, তাহলে কেন আমি করব না? কেন শুধু আমি ঢাকায় বনানী এলাকার ভিতরে আমি কাজ করব, তাই না? সো আরো বেশি নিজেকে প্রমোট করেন, নিজের পণ্যকে প্রমোট করেন, দেখবেন যে আপনি অনেক সাকসেস হবেন। অনেক অনেক ধন্যবাদ আপা, গুরুত্বপূর্ণ আপনি তথ্য দিলেন। আমি এর সাথেই আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে কি মনে করবেন? ধরেন আমাদের আপনার সাথে ধরেন 8.5 লাখ আছে, প্রতিদিন নতুন নতুন মানুষ দেখছে, হয়তো মানুষ ভাবলো যে আমার কাছে একটা আইডিয়া আছে, আমি আর কাছে কিছু টাকা আছে, আমি আজকে বিজনেসে নেমে গেলাম, পড়াশোনা বাদ দিয়ে দিলাম। এই ধরনের আপনার কি মনে হয় যে আসলে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা কি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে জরুরি কিনা, বা আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়, সেটা চালিয়ে যাওয়ার পাশাপাশি এটা কি আরেকটা নতুন সুযোগ কিনা? আপনি কিভাবে এই দুটোকে দেখবেন? বলি, যদি পাশাপাশি করা যায় ইটস ওকে, পাশাপাশি করতেই পারে, যদি তার ভিতরে সেই ক্যাপাসিটি থাকে নেওয়ার মতো। কারণ যে কোনো একটা উদ্যোগ, সেটা তো একটা স্ট্রেস নিয়েই কাজ করতে হবে, তাই না? আমি এখন পড়াশোনার পাশাপাশি যদি আমি সেই স্ট্রেসটা ম্যানেজ করতে পারি তাহলে নিতে পারি। কিন্তু আমি কখনোই এটাকে সাপোর্ট করি না যে পড়াশোনা বাদ দিয়ে তুমি তোমার উদ্যোগটা শুরু করো। পড়াশোনা সবার আগে, পড়াশোনা শেষ করে তুমি তোমার উদ্যোগ শুরু করো। কিন্তু অবশ্যই পড়াশোনা চলাকালীন তোমার মাইন্ডসেট করতে হবে বেসিক্যালি তুমি কি চাও। তুমি উদ্যোক্তা হতে চাও, নাকি তুমি স্কুলের টিচার হতে চাও, নাকি তুমি লেকচারার হতে চাও, নাকি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, নাকি একটা কর্পোরেট জব চাও। তো এই জিনিসটা কিন্তু শিক্ষার্থী থাকা অবস্থাতেই তাকে জানতে হবে, বুঝতে হবে। মানে নিজের ক্যারিয়ারটাকে আমি কোন দিকে সেট করব, সেই জিনিসটা কিন্তু আগে আমি বলবো যে স্টুডেন্ট লাইফ থেকে কনফার্ম হতে হবে। তার পরে গিয়ে করতে গেলে তার ক্যারিয়ার লাইফে সে অনেক পিছিয়ে যাবে, কারণ এটা কিন্তু এখন কম্পিটিশনের যুগ। এই কম্পিটিশনে টিকে থাকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর যদি স্টুডেন্ট থাকা অবস্থাতে সে কোনো উদ্যোগ শুরু করতে চায়, মোস্ট ওয়েলকাম, যদি সে সেটা হ্যান্ডেল করতে পারে। কিন্তু যদি সে হ্যান্ডেল করতে না পারে, তাহলে এই ধরনের উদ্যোগ আর শুরু করারই দরকার নেই। কিন্তু মাইন্ডে থাকুক যে আমি শুরু করব, আমি রেজাল্ট করে ভালো করে দেন আমি শুরু করব। সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে করুক। আমার মনে হয় এতে কোনো সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ আপা। আমি জানতে চাচ্ছিলাম উইতে আপনাদের ফোরামে কত ধরনের পণ্য রয়েছে, এবং উদ্যোক্তা কোন কোন খাত, যেমন শাড়ি একটি খাত ধরেন, তারপর রান্না একটি খাত হতে পারে, পাট দ্রব্য একটি খাত হতে পারে, কৃষি একটি হতে পারে। অনেকে এখন, যেমন আমি বাংলাদেশে দেখেছি, এখান থেকে গেছে লন্ডন থেকে এক বোন, সে এখন ডেনমার্কে থাকে, বাংলাদেশে আপনার সে প্রক্রিয়াজাত করে বাংলাদেশের ফরমালিন ছাড়া একেবারে কৃষকের কাছ থেকে সে ঘরের মধ্যে একেবারে তরতাজা সবজিগুলো সে বাসায় বাসায় দেয়। যেমন আমি লন্ডনের কথা, আমেরিকার কথাও যদি বলি, যেহেতু আমরা প্রবাসে আছি, আমাদের প্রবাসী যেটা করে, আপনি যদি ফ্রেশ ভেজিটেবল চান একেবারে গার্ডেন থেকে, বাগান থেকে, তাহলে সেটাও আপনার বাসায় পৌঁছে দেবে ই কমার্স। এখন এমনটাই আমাদের হয়েছে। তো এই ধরনের একটি জায়গায় আপনাদের এই কোন কোন খাত নিয়ে, মানে কোন কোন পণ্য আপনাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো জানলে হয়তো মানুষ আরো ধারণা পারবে যে সে আপনাদের সাথে আরেকটু যুক্ত হতে পারে, আপনাদের কাছ থেকে আইডিয়া নিতে পারে, আর সহযোগিতা পেতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে
আমরা তো বেসিক্যালি লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, টোটালি দেশীয় পণ্য নিয়ে কাজ করছি, এবং দেশীয় পণ্য নিয়ে আমাদের কিন্তু একটা সিলেবাসও রেডি হয়েছে। তো সেই সিলেবাসে কিন্তু আমরা ক্যাটাগরি করেছি যে আমাদের দেশে কত টাইপের প্রোডাক্ট আছে। অবাক হয়ে যাবেন, শাড়ির উপরে কিন্তু 50টা ক্যাটাগরির উপর প্রোডাক্ট আছে, যেটা আমরা কল্পনাও করতে পারতাম না। আমরা শাড়ির কয়টা নাম জানতাম বলেন? তাঁত, জামদানি, মাসলিন, মানে এই 4-5টা, এই বেশি নাম কিন্তু আমি অন্তত জানতাম না, আর বাকি মানুষ কি জানতো আমি জানি না। তো সেখানে দেখলাম যে 50টার উপরে শুধু শাড়িরই মানে ক্যাটাগরি আছে। এরকম 150-র উপরে প্রোডাক্ট লিস্ট আমাদের করা আছে, যেগুলো নিয়ে আমাদের উদ্যোক্তারা কাজ করছে অলরেডি। যেমন ধরেন যেসব বিলুপ্ত প্রায় প্রোডাক্ট ছিল, যে কাঁসার থালা, কাঁসার জিনিস, মাটির তৈজসপত্র, শীতল পাটি, এই ধরনের জিনিসগুলো কিন্তু অলরেডি বিলুপ্ত হয়ে গেছিল, বেতের ফার্নিচার। তো এগুলো কিন্তু আবার উঠে আসছে আমাদের উইয়ের মাধ্যমে, এবং অনেক উদ্যোক্তারা আছে যারা নাকি অলরেডি মানে এসব নিয়ে আমাদের অনুপ্রেরণায় কাজ করা শুরু করেছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে ওরা মনোবলটা হারায়নি। এই করোনার সময়, এই লকডাউনের সময় তারা মনোবল না হারিয়ে এই বাংলাদেশের লোকাল প্রোডাক্টের উপর যখন তারা কাজ করা শুরু করেছে, এবং সেখান থেকে যখন নাকি ভালো রেসপন্স পাচ্ছে, মানে সেটা আসলে অসম্ভব একটা ভালো লাগার জায়গা আমাদের ভিতরে কাজ করে। তো যে কোনো পণ্য নিয়ে আমাদের এখানে কাজ করতে পারে। আমরা একদম ক্যাটাগরি ওয়াইজ আমরা একটা লিস্ট রেডি করছি, যেটা নাকি আমরা কয়েকদিন পরে এটা রিভিল করব যে এই ক্যাটাগরিতে আমাদের উইতে প্রোডাক্ট পাওয়া যায়, এবং সেগুলো নিয়ে কেউ কাজও করতে পারবে। প্লাস এনআরবি যারা আছে, যারা নাকি কাজ করতে চায়, অনেক এনআরবির সাথে আমাদের কানেক্টেড আছে, যে ওরাও কাজ করতে চায় এবং ওরা অ্যাট দ্য সেম টাইম বায়ারও। তো বোথ সাইডে কিন্তু কাজ হচ্ছে। তো তারা কিন্তু দেখা যাচ্ছে যে নিজেরা তো আসতে পারছে না, তো এই প্রোডাক্টগুলো তারা তাদের ফ্যামিলির কাছে পাঠাচ্ছে। আবার এই প্রোডাক্টগুলো তারা সামহাও তাদের দেশে নিয়ে সেই এলাকার ভিতরে তারা কিন্তু এই জিনিসগুলো সেল করতে পারছে। তো এই জিনিসটা বোথ সাইডে কাজ হচ্ছে। তো ক্যাটাগরি লিস্টটা খুবই কাজের হবে, যেটা নাকি আমাদের বায়ারদের জন্য সুবিধা হবে এবং সেলারদের জন্য সুবিধা হবে। এটা আমরা এন্ড অফ সেপ্টেম্বর সবার জন্য রিভিল করে দেবো যে কি কি ক্যাটাগরি এখানে আছে। এখন বর্তমানে আমাদের উইতে সার্চ দিলে এমন কোনো ক্যাটাগরি নাই, মানে যেটা নিয়ে সার্চ দিবে সেটাই পাওয়া যাবে, এমন কিছু নাই যেখানে সেটা নিয়ে কাজ হচ্ছে না। আমার খুবই ভালো লাগলো এই যে আপনি যে বেতের কথা বললেন, কাঁসার কথা বললেন, কারণ এই বিষয়গুলো কিন্তু আমাদের মানে দেশীয় পণ্যের যদি উন্নয়ন না ঘটে, তার যদি ব্যাপ্তি না ঘটে, তাহলে সেই দেশের পক্ষে কিন্তু উন্নয়ন করা সম্ভব হয় না। তো আমাদের এই যে দেশীয় যে পণ্য, বেতের পণ্য, আমাদের কাঁসার পণ্য যেগুলো হারিয়ে গেছে, সেগুলো যে উই আবার ফিরিয়ে আনছে। এবং আপা যেটা বললেন যে আমরা একটি দেশীয় পণ্যের তালিকা হয়তো পাবো। এবারে আপার কাছে আমি জানতে চাইবো যে আপা, আপনাদের এই উই থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছেন বা খুব ভালো করছেন বাজারে, অনেক নাম করছেন বা ভালো আয় করছেন, কোন কোন পণ্যের ক্ষেত্রে তারা এই ধরনের আয় করছেন, বা কোন কোন ক্ষেত্র নিয়ে তারা কাজ করছেন, কয়েকজনের নাম যদি বলেন, বা কি পরিমাণ আয় এক একজন করতে পারেন এই অনলাইনের এরকম ব্যবসা করে, একটু যদি ধারণা দেন ছোটখাটো। এক একজন এক এক ক্যাটাগরিতে এক এক প্রাইজের উপরে মানে সে লাখপতি খেতাব পেয়েছে। কেউ জামদানি নিয়ে কাজ করছে, সে মানে 20 লাখের উপরে সেল করেছে। কেউ শুধু মিষ্টি আর আম বিক্রি করে সে 15 লাখের উপরে সেল করেছে। এবং কেউ শুধুমাত্র গরু মাংস সেল করছে, কেউ শুধুমাত্র ইলিশ মাছ, বোয়াল মাছ, আয়ের মাছ এগুলো সেল করে 10 লাখের উপরে মানে তার খেতাব পেয়ে গিয়েছে যে মিলিয়নিয়ার। আর কেউ শুধু দই, মিষ্টিজাত পণ্য, শুধু দই বিক্রি করে সে মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। মানে আপনি আমি কোন কোন প্রোডাক্টের কথা বলবো, ভ্যারাইটিস কিন্তু, মানে একটা প্রোডাক্টের উপরে যে শুধু জামদানিতেই, জামদানি এক্সপেন্সিভ এবং জামদানিতেই বেশি সেল হচ্ছে তা কিন্তু না। আমাদের তাঁতের শাড়িও বিক্রি করে কেউ 5 লাখ পর্যন্ত সেল করে ফেলেছে। তো এখানে ভ্যারাইটিস আছে, আপনি জামদানি, তাঁতের শাড়ি এবং আম। এই করোনাকালীন সময়টা তো আম বেশ জনপ্রিয় ছিল, যে ফরমালিন ছাড়া আম পেয়েছে সবাই, বাগান থেকে আম নিয়ে আসছে পুরা, মানে বাংলাদেশের সবাই আমাদের উইয়ের থেকে এবার আম নিয়েছে। তো বেশ সুনামও ছিল। তো ফ্রুটসের সময় আম, লিচু বিক্রি করেছে অনেক, মানে একজন খুবই কনিষ্ঠ একজন উদ্যোক্তা আছে আমাদের, সে বেশ ভালো তার বাগানের জিনিসপত্র বিক্রি করে সেও বেশ ভালো মানে লাখপতি খেতাব পেয়েছে। সো এখানে অনেক ক্যাটাগরি আছে, যে স্পেসিফিক্যালি করে বলা এখন সম্ভব না। কারণ গতকালকে একজন ইলিশ মাছ বিক্রি করে মানে অর্ডারই পেয়েছে 100 কেজি, মানে এটা তো কল্পনাও করা যায় না। এবং ট্রুলি তার প্রোডাক্টগুলো আসলে মানে এত ফ্রেশ যে আমার ফ্যামিলির সবাই খুবই প্রশংসা করেছে যে এত ফ্রেশ। মানে আমি আমাদের ডাইনিং টেবিল তাকে নিয়ে কথা হচ্ছিল। সো আমি এটা নিয়ে প্রাউড ফিল করি যে আমাদের উইয়ের উদ্যোক্তাদের
কাছ থেকে কেউ কোনো জিনিস নিয়ে ঠকেনি এই পর্যন্ত, আমি অন্তত জানি না। আর যদি কিছু প্রোডাক্ট এদিক ওদিক হয়ও, তার জন্য তারা যদি কমপ্লেনও করে, সেই কমপ্লেনের জন্য কিন্তু আমাদের এখানে একটা কমপ্লেন টোটাল ম্যানেজমেন্ট সেল আছে। তো সেখানে কিন্তু সে কমপ্লেন করে সেই মানে তার কমপ্লেনটাকেও আমরা সলভ করে দিচ্ছি, বায়ার সেলারকে একসাথে মিলিয়েও দিচ্ছি। সো সেই দিক থেকেও আমরা দেখা যাচ্ছে যে মানে বায়ারের সাথেও রাগারাগি হচ্ছে না, সেলারও স্যাটিসফাই থাকছে। তো এই জিনিসগুলো আমাদের উই থেকে হচ্ছে। সো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপা, আমার খুবই ভালো লাগছে, কারণ পজিটিভ কথা শুনতে এবং এগিয়ে যাওয়ার গল্প শুনতে খুবই ভালো লাগে। যখন মানুষ এত স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, মানুষ অনেকে চাকরি হারাচ্ছে, তো এই সময় যদি মানুষ নতুন করে মানুষকে ঘুরে দাঁড়াতে হবে, এবং ঘুরে দাঁড়াতে পারে বলেই মানুষ কিন্তু এই সভ্যতায় জায়গা করে রাখতে পেরেছে। এবং এ কারণেই আমি বলবো যে আমাদের পুরনো জিনিস বা আমাদের বাংলাদেশের যে সংস্কৃতির যে ধারক বাহক যে বিস্পূর্ণগুলো ছিল সেগুলো উঠিয়ে আনছেন। এক্ষেত্রে দেশীয় পণ্য বাজারজাতকরণে কি ধরনের প্রতিবন্ধকতা আপনি এই অভিজ্ঞতায় দেখেছেন? আমার যেমন নেক্সট স্টেপই হচ্ছে, মানে আমি অলরেডি ওই স্টেপ ইন, যে এই দেশীয় পণ্যকে আমি আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া। এবং দেখা যাচ্ছে যে আমাদের উদ্যোক্তারা না পাঠাচ্ছে অলরেডি, হ্যাঁ অনেক আগে থেকে পাঠাচ্ছে, কিন্তু আমাদের সরকার কিন্তু উদ্যোক্তাদেরকে এই জায়গায় অনেক বেনিফিট দিচ্ছে, কিন্তু আমাদের উদ্যোক্তারা কিন্তু প্রপার চ্যানেলের জন্য, প্রপার চ্যানেলের অভাবে এই ইনফরমেশনগুলো পাচ্ছে না। তো যার কারণে কি হয় যে ওরা তো প্রোডাক্ট পাঠাচ্ছে এবং সেটা বাই ইয়ারে পাঠাচ্ছে, খরচ বেশি হচ্ছে, আবার যখন পেমেন্টটা সে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা ঢুকছে না। তো সেই পেমেন্টের যে একটা ইনসেন্টিভ সরকার ডিক্লেয়ার করেছেন, সেই ইনসেন্টিভের বেনিফিটটা কিন্তু আমাদের উদ্যোক্তারা পাচ্ছে না। তো এই জায়গাগুলো নিয়ে আমি এখন কাজ শুরু করেছি অলরেডি, যে একটা প্রোডাক্ট মানে আমরা যদি রপ্তানি শুরু করতে যাই, সেটার জন্য যেই পরিমাণ পেপার লাগে একটা উদ্যোক্তার পক্ষে সেই পেপার রেডি করা সম্ভব না। মানে প্রায় 22টা থেকে 30টা পেপার, লাইসেন্স এবং অনেকগুলো অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হয়। তো সেটা একটা উদ্যোক্তা একটা প্রোডাক্ট নিয়ে সেই লাইসেন্সগুলো নেওয়া তাদের পক্ষে সম্ভব না। তো আমরা উই থেকে সেই দায়িত্বটা নিচ্ছি যে আমরা তাদের প্রোডাক্টগুলো সেভাবে আমাদের মাধ্যমে আমরা সুন্দর করে এক্সপোর্ট করে দিব, তাদের প্রপার চ্যানেলে পেমেন্টটা আসবে, প্রপার ওয়েতে তারা ইনসেন্টিভটা পাবে, তখন কিন্তু তারা কাজ করে আরো মজা পাবে। যে আমি 100 টাকা সেল করে 115 টাকা পেয়ে গেছি, ওয়াও, তাহলে তো আমার আরো বেশি এখানে সিরিয়াস হতে হবে। তো যখন দেখবে যে সরকার বেনিফিট দিচ্ছে এবং তারা সেই বেনিফিটটা পাচ্ছে, তখন কিন্তু কাজ করার মজাটাই তখন তাদের বেড়ে যাবে। তো এই যে জায়গাটা নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা আরো দূর এগিয়ে যেতে পারি। অবশ্যই আমাদের সবসময় শুভকামনা থাকবে আপনাদের জন্য। আপনারা যে মহতি উদ্যোগ নিয়েছেন, আপনার সাথে তো বহু মানুষের দোয়া রয়েছেই, কারণ অনেকেই আপনার দ্বারা উপকৃত হচ্ছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, যা এই পৃথিবীতে আসলে খুব স্ট্রাগলিং এই বিষয়টিকে দাঁড়ানো। আপনি সেই জায়গাতেই কাজ করছেন, আপনার জন্য অবশ্যই শুভকামনা। পাশাপাশি আমাদের যারা ভিউয়ার্সরা দেখছেন তাদের জন্য আরো যে বিষয়টি আপনার কাছে আপা জানতে চাইবো, যে অনলাইনে এই যে নারী উদ্যোক্তাদেরকে যদি আবার আসতে চায় বা কাজ করতে চায়, আমরা একবার বলেছি যে তাদেরকে মার্কেট রিসার্চ করতে হবে, মূল্য দেখতে হবে, এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক শিক্ষা সবকিছুই একটা মানে মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং তো তাকে বুঝতে হবে। আমরা বাঙালি হিসেবে বলে যে আমরা অনেক আবেগের জাতি, আবেগ করে হয়তো হঠাৎ করে হুট করে কিছু একটা করে বসি, এবং এরকম করেও যে অনেক সময় হয় যে ব্যবসায় মার খায় বা একেবারে বসে পড়ে। আবার আমরা দেখেছি শেয়ার বাজারে অনেকে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছে, কারণ যে হঠাৎ করে আবেগে অনেক কিছু করে ফেলার কারণে। তো বাস্তবিকভাবে এবং বাস্তবতার সাথে কাজ করে আমরা এই অনলাইনে কি কি ধরনের ফ্রড হতে পারে বা প্রতারণা হতে পারে, যেগুলোর ক্ষেত্রে আমাদের যারা আপনাদের যারা সদস্য রয়েছেন, যারা নতুন করে ব্যবসা করতে আসবেন, তাদের ধারণা থাকা উচিত যেন তারা এই ধরনের প্রলোভনে না পড়েন বা ফাঁদে না পড়েন, বা তাদের টাকা যাতে মার না যায়। অনেকে কিন্তু মানে সঠিক একটি চ্যানেল পাওয়া, যেমন আপনি বলছেন বিদেশে যে রপ্তানি করবেন আপনাদের মাধ্যমে তারা করতে পারবে, এটা একটা রিলায়েবল সোর্স। অনেক সোর্স আছে যারা রিলায়েবল না, যারা ফ্রড, প্রতার করে টাকা নিয়ে নিচ্ছে, তাদেরকে চিনবে কিভাবে, বা এই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? প্রথমে তো বলবো যে যারাই নাকি আদার্স পার্সনের উপর ডিপেন্ডেন্ট করে বা আদার অর্গানাইজেশনের উপর ডিপেন্ডেন্ট করে, আগে জানতে হবে যে সেটার অথেন্টিসিটি কতটুকু আছে, হ্যাঁ, তারা কতটুকু ভালো, তারা কতটুকু রিলায়েবল, তাদের বয়স কতটুকু, এই জিনিসগুলো কিন্তু আগে থেকে আমার মনে হয় যে জেনে নেওয়াটা ভালো। হুট করে অনেকেই আছে যে
বলে যে আমরা একদম ভালো কাজ করে দিব, মানে ইনবক্সে ডাকাডাকি করে। তো সেই জায়গাগুলো আপনারা উদ্যোক্তাদেরকে বলবো যে খেয়াল রাখবেন, যে অনেকেই যারা নাকি সামনাসামনি বলতে পারে না, যারা ইনবক্সে বলে, তাদের ভিতরে অবশ্যই কোনো ভুল আছে, যার কারণে তারা হাইড করতে চায়। ইনবক্সে লিঙ্ক দিচ্ছে যে আমার এখানে জয়েন করেন, আপনি এখানে জয়েন করলে কিন্তু আপনার এই সুবিধা হবে, সেই সুবিধা হবে। তো সেভাবে ডাকাডাকি করলে আপনারা অবশ্যই সেটাকে বিশ্বাস করবেন না। আপনারা আগে নিজে যাচাই করে নেবেন। আপনাদের সেই বলবো যে সেই জ্ঞান আছে, সেই জ্ঞান থাকা উচিত যে নিজেরা যাচাই করে নেবেন যে কে রাইট এবং কে রং। এবং আরেকটা প্রসঙ্গে যদি বলি, যে যদি দেখেন যে কেউ আপনাকে বলছে যে একেবারে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে ছবি চুরি তো আমরা সবাই জানি যে হ্যাঁ আমার ছবি ও চুরি করে ওর পেজে দিয়ে দিচ্ছে, বাট আমার ছবি ও চুরি করে আরেকজনের পেজে সেল করছে, এটা একদম সম্পূর্ণ নতুন একটা ট্রেন্ড হয়েছে, যেটা রিসেন্টলি আমাদের চোখে পড়েছে। তো এই জায়গা থেকে উদ্যোক্তারা সাবধান, পুরাতন উদ্যোক্তারাও সাবধান এবং নতুন উদ্যোক্তারাও সাবধান। একটা মিডল ম্যান কাজ করছে মাঝখানে, কোনো একটা যেটাই হোক, এটা তাদের হয়তো নতুন, তাদেরই উদ্যোগ যে আরেকজনের ছবি কিনে আরেকজনকে আমরা সেল করে দিব। তো এই জায়গা থেকে অবশ্যই বেঁচে থাকবেন, এবং ইনবক্সে ডাকাডাকি করলে তখন আপনারা চিন্তা করে দেখবেন যে আসলেই কে, আপনার তো সেই জ্ঞান আছে, সেই জ্ঞানটা অ্যাপ্লাই করবেন যে সেখানে যাওয়াটা আমার ভালো হবে কিনা। কারণ এটা তো শেয়ার বাজার না, এটা তো অনলাইন, সবকিছু ওপেন, সবকিছু বুঝে। শেয়ার বাজার তো অনেক কঠিন একটা ব্যাপার। তো অনলাইনে আপনি সার্চ দিলে সবকিছু জানতে পারছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমি বলবো যে আমাদের দেশীয় উদ্যোক্তারা আসলে যথেষ্ট সৎ সরল, তো এদেরকে ঠকিয়ে আসলে কারো কোনো লাভ হবে না, বরং যে সে পরবর্তীতে ঠকবে। তো যেই চিন্তা করে যে আমি ওকে ঠকিয়ে নিজে উপরে উঠবো, সে কিন্তু কখনোই উপরে উঠতে পারে না, সে একটা পর্যায়ে গিয়ে কিন্তু টায়ার্ড হয়েই যায়। এটাই নিয়ম। আর যে নাকি নিজের উদ্যোগের সাথে সৎ থাকে, তাকে যেই যত ঠকাতে চাক না কেন, তাকে কেউ ঠকাতে পারবে না। হ্যাঁ, আমার ভিতরে যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি এগিয়ে যাবো। আমি নিজের কমন সেন্সটা আমার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, হুইচ ওয়ান ইজ রাইট, হুইচ ওয়ান ইজ রং, এটা আমার নিজের ঠিক করে বলতে হবে, ঠিক জানতে হবে। অন্যের উপর ডিপেন্ডেন্সি থাকা যাবে না। আমার উদ্যোগ আমি আরেকজনের হাতে দিয়ে দিলাম, সেটা হবে না। আমার উদ্যোগ আমার শিশুকে আমার নিজে লালন পালন করতে হবে। অন্যের হাতে দিলে কিন্তু সেটা কখনোই ভালো থাকবে না। তো এই জায়গাগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপা, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আমি এবারে জানতে চাইবো যে আমরা যেটিকে বলছিলাম যে উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম, এই উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের তো বিভিন্ন ট্রেনিং কর্মসূচি রয়েছে তাদের সদস্যদের জন্য বা যারা উদ্যোক্তা হতে চান। আপনি যদি উইয়ের এই অসাধারণ প্রকল্পের কথা বলেন, যার দ্বারা আপনারা নারীদেরকে সক্ষম করে তুলছেন যেন তারা নিজেরা উদ্যোক্তা হতে পারেন, এবং তাদেরকে ট্রেন আপ করে তুলছেন যেন আজকে যারা অনুষ্ঠান দেখছেন বা যারা অনুষ্ঠান দেখবেন, যেখানেই বসে, সে নারী হোক পুরুষ হোক, যেন বুঝতে পারে যে আপনারা কোন কোন ক্ষেত্রে তাদেরকে সহায়তা দিতে পারবেন। আপনাদের ট্রেনিং প্রকল্প কি কি ধরনের ট্রেনিং রয়েছে এবং সেই ট্রেনিং এ কি কি শিক্ষা দিয়ে থাকেন, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দেন। জি, এটা খুবই চমৎকার একটা জিনিস আপনি উঠিয়েছেন। আমার কাছে মনে হয় যে মানে শিক্ষার কোনো শেষ নেই। আমি অবশ্যই পড়াশোনা করি এখানে আসছি, বাট যুগ কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? এবং যুগ যেই পরিমাণ দ্রুত চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু চিন্তাও করতে পারি না। মানে আমরা কি চিন্তা করতে পারি যে গত 5 বছর আগেও যদি ধরি, এই 5 বছর, বেশি দিন তো না, যে আমার ঘরের কাছে উবার এসে আমাকে, মানে আমি জাস্ট অ্যাপে কল করবো, উবার আসবে, পাঠাও আসবে, আমাকে আমার অফিসে নিয়ে যাবে। সেটা তো আমরা চিন্তাও করিনি। আমরা কখনো এটা চিন্তা করি নাই যে বা চিন্তা করলে মানুষজন হেসে উড়িয়ে দিয়েছে, যা আমার ভাই সেই ইউএসএ থাকে, আমি যদি তাকে ফোনে দেখতে পারতাম। একসময় আমি এরকম চিন্তা করতাম, খুব ছোট ছিলাম তখন, সবাই খুব হেসে উড়িয়ে দিত, এটা কি সম্ভব নাকি? কিন্তু এখন কিন্তু সেটাই সম্ভব হচ্ছে। দেখেন, আপনি লন্ডনে আছেন, আমি বাংলাদেশে ঢাকায় বসে আছি, আমরা কিন্তু আমেরিকায় আমেরিকা থেকে যে নাকি এটা ব্যাকএন্ডে কাজ করছে সে আমেরিকাতে, তিনজন কিন্তু 3 দেশ থেকে কি সুন্দরভাবে কানেক্টেড হতে পারছি। এই সমস্ত কিছু কিন্তু আমরা আগে কখনো কল্পনাও করতে পারতাম না। কল্পনা করলে মানুষ ভাবতো যে ও পাগল, ওকে দিয়ে কিছু হবে না, সম্পূর্ণ এই কথা বলে উড়িয়ে দিত। সেই রকম আগামী 5 বছর পরে টেকনোলজিতে কি চেঞ্জেস আসবে, পৃথিবী কোন দিকে যাবে, এটা কি আমরা চিন্তা করতে পারি? একদমই পারি না। এগুলোর জন্য আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং, ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের সেমিনার গুলো অ্যাটেন্ড করা উচিত। সেমিনার তো না, এখন সবই ওয়েবিনারে চলে গিয়েছে। তো এইসব জিনিসগুলোতে অ্যাটেন্ড করলে জানতে পারবে যে আসলে আমরা কোন রেভুলেশনে ঢুকছি, পৃথিবী কোন দিকে যাচ্ছে। তো এগুলোর জন্য আমরা বেশ কিছু ওয়েবিনার অ্যারেঞ্জ করি, বেশ কিছু
ট্রেনিং অ্যারেঞ্জ করি। আমাদের যেমন বর্তমানে যেটা চলছে সব থেকে আমি বলবো আমার অনেকগুলো উদ্যোগের ভিতরে এই উদ্যোগটা সব থেকে সুপার ডুপার একটা উদ্যোগ, যে মাস্টার ক্লাস এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস নামে আমি একটা উদ্যোগ নিয়েছি। এটা যদিও মাস্টার ক্লাসটা বাইরে থেকে আসছে, সেই ফ্র্যাঞ্চাইজিটা আমি এখানে নিয়ে আসছি। থ্যাংক ইউ জানাতে চাই, আমার একজন অ্যাডভাইজার আছেন যিনি ইন্ডিয়াতে থাকেন, তো ওনার কাছ থেকে আমি এটা নিয়ে আসছি। এটা অলরেডি কয়েকটা দেশেই যথেষ্ট পেয়েছে, রিকগনাইজ পেয়েছেন। তো সেটাকে আমরা নিয়ে আসছি এখানে মাস্টার ক্লাস 101 নাম দিয়ে, এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস 101। এখানে মজার ব্যাপার হচ্ছে যে 12 মাসে 12টা ক্লাস হবে গ্লোবাল ট্রেনার দিয়ে, এবং গ্লোবাল ট্রেনার যে টপিকগুলোর উপরে ট্রেনিং দিবে সেগুলো প্রত্যেকটা টপিক হচ্ছে একটা উদ্যোক্তার জীবনের জন্য অনেক অনেক জরুরি টপিক। তো সেই টপিকগুলো যখন নাকি ট্রেনিং দিবে, আমাদের দেশীয় উদ্যোক্তাদের কিন্তু একটু প্রবলেম আছে যে আমরা গ্লোবাল ট্রেনারের কথা হয়তো বা ঠিকভাবে বুঝতে পারি না। অনেক সময় অ্যাকসেন্টের প্রবলেম থাকে, তা আমরা হয়তো বা ঠিকভাবে বুঝতেও পারি না এবং শাই ফিল করে চুপ করে থাকি, কিছু বলতেও পারি না। তো সেই দিকে চিন্তা করে আমি ভেবেছি যে এখানে তাহলে লোকাল ট্রেনারকেও আমরা ট্যাগ করি। লোকাল ট্রেনারকে অ্যাসোসিয়েট করে যদি আমরা একটা প্রোগ্রামটা চালাতে পারি, যে প্রথম হাফে গ্লোবাল ট্রেনার যা পড়ে যাবে সেটা কি আবার লোকাল ট্রেনার সুন্দর করে বুঝিয়ে দিবে আমাদের উদ্যোক্তাদের ভিতরে, তাহলে ব্যাপারটা খুব চমৎকার হবে। এবং আমরা 2 মাস ধরে এটা শুরু করেছি, 2 মাসে 2টা ক্লাস 4টা সেশন হয়েছে এবং খুবই সুন্দরভাবে সেশনগুলো সমাপ্ত হয়েছে। এবং আগামী আরো 10 মাসে 10টা ক্লাস 20টা সেশনে হবে। তো এটা খুবই আমাদের মানে উই থেকে আমি বলবো যে যথেষ্ট ভালো একটা উদ্যোগ। এছাড়া আমরা এর আগেও এই প্যান্ডেমিকের সময় এন্টারপ্রেনার 101 দিয়ে একটা কোর্স করিয়েছি ছোট, ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স করেছে ছোট, ই কমার্সের উপরে আমরা একটা 80 ঘন্টার একটা কোর্স করিয়েছি, ট্রেনিং করিয়েছি বেসিক্যালি। তো সেগুলোর ধারাবাহিকতাকে ধরে আমি এই সেপ্টেম্বর থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে ব্যাচ শুরু হবে আমাদের এখানে। ডিজিটাল মার্কেটিং এর উপরে বেশি ফোকাস দিচ্ছি এই কারণে যে সবাই কিন্তু ডিজিটালি বিজনেস করছে, এখন ফেসবুক ভিত্তিক, অনলাইন ভিত্তিক, ওয়েবসাইট ভিত্তিক কিন্তু বিজনেস করছে। তো তাদের কিন্তু অনেক কিছু বুঝার আছে, জানার আছে, সামান্য লোগো ডিজাইন থেকে শুরু করে কিভাবে মার্কেটিং করবে সে সমস্ত কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আসে। তো এই জন্য প্রতি মাসে এটার ব্যাচ যেতে থাকবে, যেন আমাদের উদ্যোক্তারা যারা নবীন নবীন উদ্যোক্তা তারা তো শিখতে পারেই, অনেক প্রবীণ উদ্যোক্তা আছে যারা নাকি অনেক কিছুই বুঝে না, তারাও তখন নতুন করে শিখতে পারবে। তো এই ব্যাচটা রেগুলার যাবে। আমাদের গ্রুপে যদি আপনি দেখে থাকেন যে সব থেকে বেশি তো শাড়ি সেল হয়, তাঁতের শাড়ি, জামদানি শাড়ি। তারপরের ধাপটাই হচ্ছে গিয়ে আপনার খাবার, যে প্রচুর পরিমাণে রান্না নিয়ে উদ্যোক্তা আমাদের এখানে আছে এবং চমৎকার চমৎকার উদ্যোক্তা তারা বেকিং করছে, তারা সুন্দর বিয়ে বাড়ি রান্না করছে, তারা আবার ভর্তা বানাচ্ছে, সব ধরনের খাবার আমাদের এখানে চলে। তো তাদের জন্য আমরা অলরেডি 2টা ওয়ার্কশপ করিয়েছি। একটা টমি মিয়াকে দিয়ে করেছি, দ্য কারি কিং, আপনি যদি লন্ডন থাকেন আপনি অবশ্যই জানেন, আমাদের বাংলাদেশি বলবো যে শেফ উনি এবং সেলিব্রিটি শেফ হিসেবে পরিচিত। আরেকটা আমরা রিসেন্টলি করেছি, উনিও লন্ডনে থাকেন, আমাদের বাংলাদেশি মেয়ে, বেকিং এর জন্য যথেষ্ট বিখ্যাত, তো তাসনুতা। তো ওকে নিয়ে আমরা আবার বেকিং এর উপর একটা ওয়ার্কশপ করিয়েছি এবং এগুলোতে কি হচ্ছে আমাদের উদ্যোক্তারা অনেক কিছু শিখতে পারছে, অনেক কিছু জানতে পারছে, নতুন নতুন কিছু তারা শিখতে পারছে, যে কিভাবে তারা বেকিংটা করবে, কিভাবে তারা রান্নার প্রসেসটা ঠিক রাখবে। তো এইটাকেও আমার কন্টিনিউ করার ইচ্ছা আছে, যেহেতু আমাদের সেকেন্ড লার্জেস্ট উদ্যোক্তারাই হচ্ছে রান্না নিয়ে কাজ করে, এবং যেহেতু ফার্স্ট লার্জেস্ট উদ্যোক্তা হচ্ছে আমাদের ফ্যাশন ডিজাইনিং নিয়ে। তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে এখানে আমি ট্রেনিং দেওয়াবো, সেটা নিয়েও আমার প্ল্যান চলছে যে সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে আমি সেটা শুরু করব। তো এগুলো হচ্ছে সিরিজ ওয়াইজ চলবে। আর এটা ছাড়াও মাঝে মাঝে কিছু এক্সট্রা ওয়ার্কশপ যাবে, যেমন ধরুন মেন্টাল হেলথ নিয়ে আমাদের অনেক উদ্যোক্তাদের প্রবলেম আছে। হ্যাঁ, অনেক উদ্যোক্তা দেখা যাচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকে কেউ ভালো করছে, কেউ ভালো করছে না, আবার কেউ ভালো করছে কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না। তো এই ধরনের একটা মেন্টাল ইস্যু কিন্তু আমাদের মেয়েদের ভিতরে চলতেই থাকে। তো সেই জায়গাটা চিন্তা করে আমি ভেবেছি যে মেন্টাল হেলথ নিয়ে আমি ছোট একটা ওয়ার্কশপ করবো, যেন যারা ডিমোটিভেটেড আছে স্টিল তাদেরকে যেন মোটিভেশন দেওয়া যায়, এবং তারা যেন তাদের যে প্রবলেমগুলো আছে তারা ওইখানে যে কনসালটেন্ট থাকবে তাদের সাথে ডিসকাস করলে সেই প্রবলেমের সলিউশনগুলো বের হয়ে আসে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ট্রেনিং এ প্ল্যান করছি, সেটা হচ্ছে ট্রেনিং না ঠিক একটা ওয়ার্কশপই হবে, যে সাইবার সিকিউরিটি নিয়ে। আমাদের নারীদের মেজর একটা ইস্যু সাইবার সিকিউরিটি। অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পারি না, অনেক সময় অনেক কিছু শেয়ার করে দিই যেটা আমাদের করা উচিত না, কিন্তু আমরা জানি না, আমাদের বয়স কম থাকার কারণে অথবা আমরা বেশি ইমোশনাল থাকার কারণে। তো এই জায়গাগুলো মেয়েদের অনেক
কিছু শিখার আছে, এবং এই জায়গাটা সাইবার সিকিউরিটি থেকে তাদেরকে শিখাতে পারবে। কারণ কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার যে হতে পারে একটা মেয়ে, সেটা সে না শুনলে কিন্তু নতুন মেয়েরা সেটা জানবে না, বুঝবে না। তো সেই ধরনের স্টোরিগুলো আমরা উঠিয়ে আনবো, যারা নাকি অলরেডি হ্যারাস হয়েছে এবং কি পরিমাণ সামাজিক নানান ধরনের অসুবিধার শিকার হয়ে সে আজকে এখানে আসছে। এই জিনিসগুলো হয়তো বা জানলে বাকি উদ্যোক্তারা এখন থেকে সাবধান হয়ে যাবে। তো এগুলো সোফার আমার প্ল্যানিং এ আছে। এছাড়াও আমি B2B মিটিং করব আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে, যারা বাইরে বায়ার আছে তাদের এক্সপোর্ট রিলেটেড কিছু B2B মিটিং আমরা সেট করে দিব। বায়ার সেলার ডিরেক্টলি তারা কথা বলবে অনলাইনে। তো এই ধরনের আমার বেশ কিছু প্ল্যান আছে, ইনশাল্লাহ বাকিটুকু আপনারা আছেন সাপোর্ট করার জন্য। জি আপা, এই বিষয়ে আমি জানতে চাই যে সরকারি পৃষ্ঠপোষকতা, যেমন আপনি যদি বাইরে কাজ করতে চান এবং এই ক্ষেত্রে যদি আমাদের হাই কমিশন গুলো যদি সহযোগিতা করে, যেহেতু আপনি অনেকদিন ধরে কাজ করছেন এবং শীর্ষ 10 জনের মধ্যে একজন হয়েছেন অনন্য নারী 2019-এর, এবং আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং যার সাথে আমাদের যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যা জুনায়েদ আহমেদ পলক ভাই উনি দেখছেন। তো এই বিষয়টি, যেমন আপনাদের শহরগুলো মেইন যে আমাদের বিভাগীয় শহর, সেখানে হয়তো এই প্রযুক্তি ব্যবহার করে বিজনেসটা যতখানি সহজ, গ্রামের একটি মেয়েকে উপজেলার একটি মেয়েকে বা জেলাগুলোতে হয়তো এখনো সেইভাবে অনলাইনে সেল এবং বাই অ্যান্ড সেলটা, কেনা বিক্রাটা ওইভাবে বেড়ে ওঠেনি। তো এই ক্ষেত্রে সরকারি কোন কোন জায়গাগুলোতে সহযোগিতা পেলে আপনার মনে হয় যে আমাদের এই কমার্সটি আরো এগিয়ে যাবে এবং আমাদের গ্রামগঞ্জগুলোতে পৌঁছতে পারে? বা আপনারা আচ্ছা, আমি আপনার শেষের প্রশ্ন থেকে আসি যে গ্রামের কমার্সটাকে কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে আসা যাবে, সরকারের কোন সেক্টর সহযোগিতা পেলে। তো আমাদের কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু উদ্যোক্তারা কানেক্টেড আছে এবং তারা কিন্তু ভালো করার চেষ্টা করছে। দুইটা জায়গা যদি আমরা একটুখানি নজর দিতে পারি, মানে আমাদের সরকার যদি সেখানে আরেকটু ফোকাস করে, তাহলে কিন্তু আমাদের উদ্যোক্তারা সুন্দরভাবে কাজ তাদের কমপ্লিট করতে পারবে। প্রথম যে জায়গাটা হচ্ছে যে ইন্টারনেটের কানেক্টিভিটিটা। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওনাকে আমি থ্যাংক ইউ জানাই যে ওনার মানে অনেকগুলো প্রকল্পের ভিতরে একটি প্রকল্প হচ্ছে ইনফো সরকার, যেটার মাধ্যমে নাকি একদম প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড কানেকশন যাচ্ছে, এখনো যায়নি। যেহেতু এখনো যায়নি, এখনো পৌঁছায়নি, তো আমাদের উদ্যোক্তা যারা আছে তারা যেন কানেকশনটা সুন্দরভাবে ইউজ করতে পারে। মোবাইল ডাটার প্যাকেজটা যদি একটু কম থাকে, আমাদের কানেকশন মানে উদ্যোক্তারা ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল ডাটাটা ইউজ করছে, কেউ কিন্তু এখনো ব্রডব্যান্ড ইউজ করছে না। তো সেই জায়গাটা যদি একটু কমিয়ে দেয় প্রাইসটা, তাহলে কিন্তু আমাদের উদ্যোক্তারা সুন্দরভাবে কাজ করতে পারে। বা মানে মেগাবাইটটা যদি একটু বাড়িয়ে দেয়, প্রাইস যেটা আছে সেটার উপরে মেগাবাইটটা একটু বাড়িয়ে দিল, স্পিডটা একটু বাড়িয়ে দিল, তাহলে কিন্তু উদ্যোক্তারা সুন্দরভাবে কাজ করতে পারে। আর দ্বিতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যে অনেকের হচ্ছে গিয়ে যেই গ্রাম, সেই গ্রামের থেকে হয়তো বা 5 মাইল হচ্ছে, তাদের বাসা পর্যন্ত ডেলিভারি ম্যান যায় না, তাদের ইউনিয়ন পর্যায়ে হয়তো বা আছে। তো সেই জায়গাটা যদি আমরা একটু কাজ করতে পারি, আমাদের ডোর টু ডোর যদি ডেলিভারি সিস্টেমটা পৌঁছে যায়, তাহলে কিন্তু আমাদের উদ্যোক্তারা চমৎকার ভাবে কাজ করতে পারবে। তো আমি আমার সরকারের কাছে এই রিকোয়েস্টটা করব যে এই দুইটা জায়গায় ইন্টারনেট কানেক্টিভিটি এবং ডেলিভারি চ্যানেলটা রুরাল পর্যায়ে যেন স্মুথ করে দেয়, তাহলে আমাদের উদ্যোক্তারা, কারণ বেসিক্যালি রুরাল থেকেই কিন্তু আমরা জিনিসগুলোকে নিয়ে আসছি, ওই জায়গাটা যদি আমরা আরেকটু নজর দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কমার্স সেক্টরটা আরো বড় হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গাতে টাচ করে গেছেন। তো আমি এই সময় জানতে চাচ্ছিলাম যে কি ধরনের প্রোডাক্ট সোর্সিং বা নেটওয়ার্কিং আপনারা করছেন আপনাদের এই সংগঠনটি আপনাদের সদস্যদের জন্য। এই প্রোডাক্ট সোর্সিং, যেমন আপনারা একটা সেবা দিতে চাচ্ছেন তাদেরকে যেন এই যে ডিজিটাল যে সিকিউরিটি, সেটার একটা ব্যাপারে, যাতে হ্যারাসমেন্টের এই ব্যাপারটা না হয়। আপনারা আরেকটি কাজ করছেন, আপনাদের এই প্রোডাক্টগুলি বিদেশে রপ্তানির ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, যা এখন পাচ্ছে না, কারণ তারা ভিন্নভাবে এখন প্রসেসটি করছে, যেটি সঠিকভাবে লিগ্যাল, সেই ওয়েতে মানুষ প্রোডাক্ট বিদেশে আনছে না। এই দেশীয় পণ্যকে বাজারজাতকরণ এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে উদ্যোগ, এই ক্ষেত্রে আর কোথায় কোথায় প্রোডাক্ট সোর্সিং এবং নেটওয়ার্কিং এ আপনারা কাজ করছেন বা করবেন, যেটা করলে আর কি আরো বিস্তৃত হতে পারবেন বলে মনে করেন? নেটওয়ার্কিং বাড়ানোর জন্য আমাদের আরো অনেক ধরনের প্ল্যান আছে। যেমন প্রোডাক্ট সোর্সিং এর কথাটা যদি বলি, যে অ্যাকচুয়ালি কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সেই সোর্সিংটা কিন্তু তার নিজের বের করতে হবে। হ্যাঁ, আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে দিয়েছি, আমাদের প্ল্যাটফর্মে বায়ার, সেলার, কাস্টমার সবাই কিন্তু আছে। হ্যাঁ,
এখান থেকে কিন্তু মানে আমরা যেটা বলি যে 100 দিনে 100 কমেন্ট করেন এবং তারপর গঠনমূলক পোস্ট আপনি শুরু করেন, তো যখন নাকি আপনি জিনিসটা করবেন আপনার নিডটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে আসবে, মানুষজন জানবে আপনি কি নিয়ে কাজ করছেন এবং আপনার সাথে কিন্তু বাকি মানুষের একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। সো আপনার কিন্তু প্রোডাক্ট সোর্সিং এর জন্য সেটা খুব একটা কঠিন কিছু হবে না। হ্যাঁ, আপনি কিন্তু ইজিলি প্রোডাক্ট সোর্সিং এর ব্যাপারটা জেনে যাবেন এবং নেটওয়ার্কিংটা কিন্তু এখান থেকেই তৈরি হয়। আপনি যখন প্রত্যেক দিন 100 করে কমেন্ট করবেন 100টা পোস্টে, আপনি 100টা মানুষকে কিন্তু জানছেন, 100টা লেখা আপনি পড়ছেন, সেটা কিন্তু ইটসেলফ আপনার ভিতরে কিন্তু অলরেডি একটা নলেজ ঢুকে যাচ্ছে। এবং আপনাকে কিন্তু যখন 100টা পোস্টে আপনি কমেন্ট করছেন, মানুষজন আপনাকে চেনা শুরু করছে যে ও আচ্ছা এই আপাটা না এখানে কমেন্ট করেছিল, ওনার এই কমেন্টটা কিন্তু সুন্দর হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় প্রমোট করার চেষ্টা করি, সবসময় বোঝানোর চেষ্টা করি যে গঠনমূলক পোস্ট এবং গঠনমূলক কমেন্ট করুন। শুভকামনা, শুভেচ্ছা এই জায়গাগুলো না থেকে কি পোস্ট লিখেছে সেটা বুঝে যদি আপনি একটা শব্দে লিখতে পারেন ভালো, 1 লাইনে লিখেন ভালো, 10 লাইনে লিখেন তাও ভালো, কিন্তু জিনিসটা বুঝে লিখেন। বুঝে লিখলে কি হবে, আপনার ভিতরে সেই নলেজটা ঢুকে যাচ্ছে এবং আপনি যেটা বুঝছেন সেটা ছোট ভাষায় যখন বুঝিয়ে বলবেন আরেকজন কিন্তু সেটা পড়েও বুঝতে পারবে। সো এই জায়গাটা বলবো যে নিজেদের কাজ করতে হবে। আমরা তো একটা প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছি, বাকি কাজটা আপনাদের। আর এছাড়া আমরা আরো যে প্ল্যান করছি নেটওয়ার্কিং বিল্ডিং এর জন্য, আমি এটা এখন পর্যন্ত কোথাও বলিনি, আমি এখানে বলছি যে আগামী 25শে অক্টোবর আমাদের তৃতীয় জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠা বার্ষিকী হবে আমাদের উইয়ের। তো এবার যেহেতু ফিজিক্যালি কোনো প্রোগ্রাম করা সম্ভব না, তো এবার আমরা প্ল্যান করেছি আমরা এবার ভার্চুয়াল সামিট করব, ইন্টারন্যাশনাল লেভেলের একটা ভার্চুয়াল সামিট করব ওমেন এন্টারপ্রেনারদেরকে নিয়ে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, যেটাতে নাকি 2 দিন বা 3 দিন টানা প্রোগ্রাম হবে, নানান ধরনের সেমিনার হবে, ওয়েবিনার হবে, পার্টিকুলার টপিকের উপরে কথা হবে। সেখানে কিন্তু একদম 1-to-1 নেটওয়ার্কিংটা যথেষ্ট ভালোভাবে হবে। তো আপনারা স্টে কানেক্টেড। আমরা এটা নিয়ে কদিন পরে আবার সবার সামনে আসবো, সবার সামনে পোস্ট দিব। তো আজকে আমি প্রথম জানালাম যেহেতু এই প্রশ্নটা উঠে আসছে যে আমরা আমাদের 25শে অক্টোবরে এই ধরনের একটা প্রোগ্রাম সুন্দরভাবে লঞ্চ করতে যাচ্ছি ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপা। আমাদের দেশে যে চামড়া এবং পাট শিল্প যেটি অনেক পিছিয়ে গিয়েছিল, এখন আবার আমরা পাটকে দেখছি আস্তে আস্তে পাটের এই বিষয়টা এগিয়ে আসছে, কিন্তু করোনাকালীন এই সংকটে চামড়া শিল্পটা অনেকটাই ধসের দিকে। যদিও এটি আপনার রিলেটেড না, তারপরও যারা ক্ষুদ্র পর্যায়ে এটি করতে চায় এদের সম্পর্কে আপনার কি কোনো পরামর্শ রয়েছে? তারা এই প্রকল্পটি কিভাবে এগিয়ে আসতে পারে, চামড়া এবং পাট শিল্প? চামড়া নিয়ে যদি বলি, গত বছর তো চামড়া শিল্পে বিশাল বড় একটা ধস নামলো, কারণ আমরা আসলে জানি না যে চামড়াটাকে কিভাবে প্রিজার্ভ করতে হয়। এই বছর তো আমাদের কোরবানি এমনি তো কম হয়েছে প্যান্ডেমিকের জন্য, এবং বেশিরভাগ আমরা এবার কোরবানিটাও কিন্তু অনলাইনেই দিয়েছি ডিজিটাল হাটের নামে। আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়েছিলাম ইকেবের পক্ষ থেকে এবং খুব চমৎকারভাবে প্রোগ্রামটা মানে এই রিচুয়ালটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এবার আমরা অনলাইনে সবাইকে অ্যাওয়্যার করতে চেয়েছি যে চামড়াটাকে কিভাবে প্রিজার্ভ করে। যদিও আপনি বলেছেন, আমি নিজেও স্বীকার করি যে আমি এই সেক্টরের না, কিন্তু যেহেতু এবার মানে হাট নিয়ে অল্প কাজ করেছিলাম, তো এই জায়গাটা নিয়ে তখন আমি একটু মানে সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করেছিলাম যে কিভাবে চামড়াটাকে প্রিজার্ভ করে, এবং সেটা নিয়ে বেশ কিছু পোস্টও দিয়েছি। তো এইবার মানে তুলনামূলকভাবে গত বছরের তুলনায় বা গত বারগুলোর তুলনায় এবার কিন্তু চামড়ার ড্যামেজটা অনেক কম হয়েছে, কারণ মানুষজনের ভিতরে কিন্তু সচেতনতা বাড়ছে এবং অনলাইনের থ্রুতে কিন্তু সচেতনতা বাড়ছে। এই অনলাইনের সচেতনতা কিন্তু আগে কখনো আসে নাই, এই চামড়া নিয়ে আগে কখনো কথা হয়নি। গতবার ড্যামেজটা অনেক বেশি উঠে এসেছে অনলাইনে, এবং এইবার কিন্তু ড্যামেজটা সেরকম আসেই না, কারণ মোটামুটি সবাই অ্যাওয়্যার হয়ে গিয়েছিল। তো এই ব্যাপারে আমি চিন্তা করছি যে হয়তো বা সামনে থেকে সবাই আরো বেশি অ্যাওয়্যার হবে। আমরা যারা নাকি এই সেক্টরগুলোতে আছি, বিভিন্ন অ্যাসোসিয়েশনে আছি, তারা সবাই আমরা অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করব এই প্রোগ্রামগুলোর আগে, যেন এই সেক্টরটা আর ধসে না পড়ে। কারণ বাংলাদেশ কিন্তু চামড়া শিল্পে যথেষ্ট ভালো ছিল, তাই না? তো সেই জায়গাটা যেন আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমরা যারা আছি বিভিন্ন অ্যাসোসিয়েশনের হেডে আমরা সেই জিনিসটাকে অবশ্যই চেষ্টা করব। এবং জুট নিয়ে যদি বলি, জুটের কিন্তু অনেক ডাইভার্সিফাই প্রোডাক্ট আসছে আমাদের দেশে, আমরা কিন্তু অনেক কিছু বানানোর চেষ্টা করছি। জুট দিয়ে আমি শুনলাম যে পলিথিনও বানানো যাচ্ছে, যেটা নাকি একদম পরিবেশ বান্ধব, এবং আমার বাসায় আমি জুটের পর্দা পর্যন্ত লাগিয়েছি। তো এত সুন্দর সুন্দর জিনিস আমাদের দেশে হয়, এবং সেটা কিন্তু আমরা সুন্দরভাবে রপ্তানিও করতে পারছি। আমি যে আবার আগের জায়গাতে আসবো যে একটু প্রপার চ্যানেলটার অভাব আমাদের আছে। আমরা প্রপার চ্যানেলটা যদি আমরা তৈরি করতে পারি, সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটাও কিন্তু আমরা আবার কাটিয়ে উঠতে পারবো। আমাদের দেশের সম্পদ আমরা যেন সুন্দরভাবে সংরক্ষিত করতে পারি এবং
দেশের বাইরে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, সেই জায়গাটায় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সেই জায়গায় কাজ করা উচিত বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপা আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। ওই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা সংযুক্ত হচ্ছে, 8.5 লাখের উপরে নারী সংযুক্ত রয়েছে, যারা উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন বা এগিয়ে আসার চেষ্টা করছেন, তারা ট্রেনিং পাচ্ছেন, তারা পাচ্ছেন বিভিন্ন ধরনের সহযোগিতা যেন তারা নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে। তো এই জায়গাতে আমরা দেখেছি, আমাদের আলোচনায় উঠে এসেছে যে আমরা যদি সরকার যদি এই গ্রামে ব্রডব্যান্ড সেবাটির মান এবং তার স্পিড যদি আরেকটু বৃদ্ধি করতে পারে, সেই একটি বিষয় আসে। আর একটি হচ্ছে কুরিয়ারের যে সেবা, কিন্তু এখানে দুটো ওয়েতে কাজ করে, যেটি আমি আপার সাথে শেয়ার করতে চাই। একটি হচ্ছে সরকার বিষয়টি ব্যবস্থা করে দেবে গ্রামে, এবং আরেকটি হচ্ছে গ্রামের মেয়েরা যেন এই বিষয়টি ব্যবহার করে ঘরে ঘরে যেন উদ্যোক্তা গড়ে ওঠে। নারীদেরকে উৎসাহিত করতে যে গ্রামে, সেখানে উই কি ধরনের চিন্তা ভাবনা করছে যে গ্রামের নারীদেরকে যেন এই উইয়ের প্ল্যাটফর্মে সংযুক্ত করা যায়? আমাদের চিন্তা ছিল যে আমরা ফিজিক্যালি যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং শুরু করব, কিন্তু সেটা তো বন্ধ হয়ে গেল। কিন্তু আমি বলবো যে সেটা বন্ধ হওয়াতে খারাপ হয়নি, কারণ আমাদের অনলাইনে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সবসময় চলছে। তবে যখনই লকডাউনটা উঠে যাবে, পুরো পৃথিবী আবার নতুন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, দেন আমরা আবার একদম প্রান্তিক পর্যায়ে আমার যাওয়ার ইচ্ছা আছে এবং গ্রাম নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। অলরেডি সিলেটের একটা গ্রাম নিয়ে আমি কাজ শুরু করব এমন সময় লকডাউনটা শুরু হয়ে যায়, সেই প্রজেক্টটা তখনই থেমে যায়। তবে ইচ্ছা আছে যে সেই প্রজেক্টগুলো আমরা আবার শুরু করবো, একদম প্রান্তিক পর্যায়ে নারীদেরকে যেন অ্যাওয়ারনেস বিল্ড করে তাদেরকে উদ্যোক্তাকে, মানে তারা কিন্তু অলরেডি উদ্যোক্তা, হ্যাঁ, তারা নিজেরাই জানে না যে তারা কি পরিমাণ বড় উদ্যোক্তা। তো তাদের ভিতরে সেই জিনিসটাকে জাগ্রত করতে হবে যে আপনি কিন্তু অলরেডি উদ্যোগ নিয়েই আছেন, সেই জিনিসটাকে সামনে নিয়ে আসেন, জাস্ট একটু পলিশ করতে হবে। সেই পলিশের কাজ আমরা করে দিব, সেটা সমস্যা নেই। আমরা শুধু অপেক্ষা করছি আমাদের লকডাউনটা শেষ হোক, পৃথিবীটা সুন্দর হয়ে যাক আবার। আমাদের এই যে গ্রামের যারা নারী রয়েছেন বা মেয়ে রয়েছেন, এই গ্রামকে যদি আমরা সেই উদ্যোক্তার জায়গায় নিয়ে আসতে চাই, যেমন চীনে হয়েছে প্রত্যেক ঘরে ঘরে উদ্যোক্তা, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি বাড়ি একটি খামার, সেই প্রকল্পের মতোই যদি একটি বাড়ি একটি উদ্যোক্তা হয়, মানে মূল চাকরি বা যে যাই করছে তার পাশাপাশি যদি কেউ একজন এভাবে উদ্যোক্তা হবার চেষ্টা করেন, প্রত্যেকটা বাসায় যদি খামার এবং এরকম উদ্যোক্তা অনলাইনে হওয়ার মতো একটা প্রতিযোগিতা শুরু হয়, তখন কিন্তু জিনিসের দাম যেমন কমে আসবে, তেমনি ভাবে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতাও তৈরি হবে। এই পর্যায়টিতে আপনাদের গ্রামে পৌঁছাতে ব্রডব্যান্ড এবং কুরিয়ার এইটা হতে কত বছর সময় লাগতে পারে আপনার মনে হয় যে এইটা হয়তো বা একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে যাবে? এখন আমাদের যে সমস্যাটা আমি বুঝতে পারছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছুটা সমস্যা রয়েছে, যেটা আসলে প্রতিবন্ধকতা, কারণ আমরা তো আসলে আমাদের দেশীয় পণ্য পাবো তো গ্রাম থেকে, গ্রামেই তো আমাদের প্রচুর দেশীয় পণ্য। আপনি মাছের কথাই যেটা বলছিলেন, চিংড়ি বলেন যে কোনো মাছ বলেন, সে তো গ্রামে যেতে হবে। জামদানি শাড়ির সেও গ্রামে যেতে হবে, গ্রাম থেকে সেটা শহরে আসছে। তো এই গ্রামে যদি আমরা সেখান থেকে নিতে পারতাম তাহলে অটোমেটিকলি জিনিসের দাম কিন্তু অনেক কমে যেত। এবং তারা যখন যেমন আমরা আজকে দেখছি যে কৃষক ধানের দাম পাচ্ছে না, ফলে কৃষক আগ্রহ হারিয়ে ফেলছে, এভাবে পাটের আগ্রহ হারিয়ে গেছে। এই ধরনের যে কৃষিতে আমরা দেখছি যে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ কৃষির জমিও কমে যাচ্ছে, তারা যে চাষ করছে তাতে তাদের লাভ হচ্ছে না, অথচ কৃষকেরই কিন্তু সবচেয়ে ভালো অবস্থানে থাকার কথা ছিল। তো এই জায়গাটা আজ না হোক, আজ থেকে 3 বছর বা 5 বছরের মধ্যে অবশ্যই আপনারা যেহেতু কাজ করছেন ডেভেলপ, আমিও সেটা বিশ্বাস করি যে একটা আমরা মানে আমাদের সরকার কিন্তু অনেক কাজ করেছে অলরেডি, কিন্তু প্রপার ইনফ্রাস্ট্রাকচার রেডি হতে আমি মনে করি যে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসা উচিত। হ্যাঁ, কারণ দেশ কিন্তু শুধু সরকারের না, দেশ আমাদের। তো সবাই মিলে এগিয়ে না আসলে, শুধু সরকারের উপরে ভরসা করে থাকলে কিন্তু হবে না। সরকারের কাজ করছে, কিন্তু আমরা প্রাইভেট সেক্টর যদি এগিয়ে না আসি তাহলে কিভাবে হবে? সো আমার মনে হয় যে প্রাইভেট সেক্টর এগিয়ে আসা উচিত। দুই পক্ষ মিলে যদি সবাই কাজ করে একসাথে অনেস্টলি, তাহলে 5 বছরের আগে আমার মনে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে যাবে, এই গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তাদেরকে সামনে নিয়ে আসা যাবে। এবং এই যে চাষিরা যেরকম সাফার করে, মধ্যস্বত্বভোগী যারা থাকে, সেটাকেও বাদ দিয়ে কাজ করা যাবে। এই প্যান্ডেমিকে যদি আমি আইসিটি ডিভিশনের একটা উদ্যোগের কথা বলি,
যে এই কৃষিজাত পণ্য যেন নষ্ট না হয়ে যায়, কারণ এগুলো তো সহজ পচনশীল দ্রব্য পণ্য। তো এগুলো তো যে কোনো মানে আনলে হয়তো একদিন দুই দিনই ভালো থাকবে, তারপর তো নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে দিয়েছেন, এবং সেটার মাধ্যমে কিন্তু প্রান্তিক পর্যায় থেকে ডেলিভারি চ্যানেলের মাধ্যমে তারা কিন্তু সুন্দরভাবে এই অনলাইনে তারা সেল করতে পেরেছেন, ডিস্ট্রিবিউট করতে পেরেছেন, এবং যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করেছিলাম সেই ক্ষতির আশঙ্কাটা অমূলক প্রমাণ হয়েছে। সুন্দরভাবেই চাষিরাও কিন্তু তাদের ন্যায্য মূল্য পেয়েছে। তো আমি আশা করি যে শুধু প্যান্ডেমিক না, এটা সব সময়ের জন্যই হবে, সব সময়ের জন্য চলতে থাকবে, এবং ইনশাল্লাহ 5 বছর আমরা ডেডলাইন ধরতে পারি, কিন্তু 5 বছরের আগেই হয়তো আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে যাবে। অনেক অনেক শুভকামনা। আপনার এই কথার উপরে আমরা আশা রাখি যে আমাদের যারা গ্রাম পর্যায়ে রয়েছেন, আমরা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে নতুন ভাবে দেখব। অভাব এবং দারিদ্রতা ছাড়া হয়তো শহরের চেয়ে গ্রামের মানই জীবন মান কিন্তু উন্নয়ন হওয়ার কথা বেশি, কারণ সেখানে তাদের বাড়ি আছে, সেখানে পরিবেশ সুন্দর। তো এখন আমরা বাংলাদেশে একটু উল্টো চিত্র দেখি, আমরা দেখি যে শহরে যারা তারা ভালো আছেন, গ্রামে যারা অনেকে খারাপ আছে। তো গ্রামের অর্থনীতিটাকে সবল করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের যে পরিবহন সেবাটি দরকার, আমাদের যে ইন্টারনেটের স্পিড গতি যে বৃদ্ধিটা দরকার, এই বিষয়ে আমরা আশা করি যে সরকার নজর রাখবেন। এবং একই সাথে এটি হচ্ছে দু ধরনের কাজ, এক হচ্ছে সরকারের দায়িত্ব আছে, জনগণ হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। এবং জনগণ হিসেবে আমাদের দায়িত্ব আছে আমরা ফ্রড সেটা বিক্রি মানে চিহ্নিত করার দায় আমার। আমি ফ্রডে আক্রান্ত হয়ে সরকারের দোষ দিতে পারি না, কারণ আমার তো নিজের বুদ্ধি আছে। হুট করে আমরা যদি হুট করে একটা জুয়ো খেলার মতো একটা বিজনেসে করে সর্বশান্ত হয়ে গেলাম, তখন দায়টা কিন্তু নিজেকেই নিতে হবে। এই জন্য অন্যের ঘাড়ে দোষ না দিয়ে আমাদেরকে আসলে বুদ্ধি খাটে কাজে লাগাতে হবে। অনেক সময় শুধু পরিশ্রম করলেই কিন্তু হয় না। পরিশ্রম যদি সাফল্যের মূল কথা হতো তাহলে কিন্তু গাধা সবচেয়ে পরিশ্রমী তাকে, কিন্তু তা না, পরিশ্রমও করতে হয়, তার সাথে কিন্তু আমাদের বুদ্ধিমত্তাকেও কাজে লাগাতে হবে। সুতরাং আপা আমাদেরকে যে যে ফোরামটি আছে, আপনারা এই ট্রেনিং এর সাথে যুক্ত হবেন, এর কাজগুলো যা রয়েছে তার সাথে যুক্ত হবেন, আপনাদের কাছ থেকে জানবেন। এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে আপনারা তো কাজ করছেন, বিভিন্ন জায়গায় লজিস্টিকের কাজ করছেন, আউটসোর্সিং এর কাজ করছেন, আপনাদের নেটওয়ার্ক সৃষ্টি করে দিচ্ছেন। এই যে হেডেকের কাজগুলো, সেই সাপোর্টটা কিন্তু এবং এই আপা, তারপরে ক্যাব আপা যেটা বারবার বলছেন, তারা কিন্তু দিচ্ছেন। এখন এই সেবাটি কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা ফেসবুক ব্যবহার করছেন নাচ গান দেখতে, সেখানে যদি একটু শিখেন, একটু কাজ করেন, একটু জানেন, কারণ এখন করোনা ভাইরাসে অনেকেই চাকরি হারাবেন, অনেকেই সর্বশান্ত হবেন, ঘুরে দাঁড়াতে হয়তো আমাদের 1 বছর 6 মাস 2 বছর সময় লাগতে পারে, মিনিমাম 1 বছর সময় তো লাগবে, কারণ আমাদের তো ভ্যাকসিন বের হয়নি, বা পেতে এই সমস্ত কিছু গুছিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আবার পেলেই যে আবার চাকরি আগের মতো ফিরে আসবে তাও নয়, কিছু চাকরি চলে গেছে, নতুন সেক্টর তৈরি হবে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের আশায় বেঁচে থাকতে হবে। তো আপা আমি এবারে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, এই যে কোন ধরনের স্কিল বা রিসার্চ বা চিন্তাধারা উদ্যোক্তাদের থাকা আসলে দরকার। যেমন আপনি একটি বলছিলেন যে সাইকোলজিস্ট আপনারা গ্রুপে রাখবেন, যেন, কারণ বিজনেস মানে হচ্ছে স্ট্রেস, প্রচন্ড একটা স্ট্রেস, এই লাভ লোকসানের একটা ব্যাপার থাকে। তো এই বিষয়টিকে মিনিমাইজ করার সাথে সাথে ধৈর্য ধরা, বোঝা, সেই ধরনের সুস্থতা রাখা, আপনারা কোন কোন ধরনের আপনার মনে হয় যে স্কিল থাকলে বা ব্যক্তিগত গুণাগুণ থাকলে সেটা হয়তো উদ্যোক্তা হতে নতুন কাউকে উদ্বুদ্ধ করবে? কোন বিষয়গুলো আপনার অভিজ্ঞতায় মনে হয়েছে? যেমন ধৈর্য হতে পারে, তারপরে কি বলবো, দূরদৃষ্টি সম্পন্ন হতে পারে, এই ধরনের বিষয় কোনগুলো আপনার মনে হয়েছে? আমি প্রথম থেকে সবাইকে বলি যে সবার আগে ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলবো যে মাইন্ডসেটটা আগে ইম্পর্টেন্ট দেন ধৈর্য। আমার আগে মাইন্ডসেট করে আসতে হবে, তারপর ধৈর্য রাখতে হবে। আমার লাইফে কিন্তু ফেইলিয়ার আসবে এই চিন্তাটা থাকতেই হবে। আমি যে সবসময় সাকসেস হব এরকম চিন্তা করলে ভাই আপনি এসেন না, আপা আপনি এসেন না এখানে কাজ করতে, কারণ লাইফে ফেইলিয়ার আসবেই। এবং আমরা একসময় মানে আমরা বলতাম, বেসিক্যালি আমার লাইফে অনেক ফেইলিয়ার আছে, আমি বলতাম যে যেহেতু পিলার ফেইলিয়ার হচ্ছে আমাদের পিলার সাকসেসের, তো এল গুলো হচ্ছে এক একটা ফেল, তো যতগুলো এল যোগ হবে পিলারে আমার সাকসেস তত স্ট্রং হবে। তো ফেল হলে নিরাশ হয়ে যাবেন না, তার জন্য আপনার মনোবল রাখতে হবে, কারণ প্রত্যেকটা ফেইলিয়ার হচ্ছে আপনার জন্য একটা লেসন। এই লেসন গুলো থেকে আপনি শিখতে পারবেন যে এই কারণে কিন্তু নেক্সটে আপনি এই ভুলটা করবেন না। সো ফেইলিয়ার হয়ে গেলে আপনি হতাশ হয়ে যাবেন, সেই জিনিসটা করবেন না। উদ্যোক্তাদের না লেগে থাকতে হবে, এই মনোভাবটা অবশ্যই থাকতে হবে যে আমি লেগে থাকবো, যাই আসুক না কেন
যত ফেইলিয়ার আসুক আমি ট্রাই করব, আমি শেষ পর্যন্ত দেখে যাব। দেখবেন ফেইলও ভয় পেয়ে যাবে আপনার কাছে আসতে। সো এই জায়গাগুলো খেয়াল রাখবেন যে আমার ধৈর্য ধরে থাকতে হবে, আমার লেগে থাকতে হবে, এবং ভবিষ্যতে কি হবে সেটাকে প্রেডিক্ট করা এখনই, যে ফিউচারে এই জিনিসটা হতে পারে। তো আমি আমার বিজনেসের একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলি, আমার মোড়কটা একটুখানি চেঞ্জ করে ফেলি, একটুখানি নতুন কিছু ফ্লেভার এখানে অ্যাড করি, তাহলে হয়তো বা আমি ভবিষ্যতে টিকে যাচ্ছি। কারণ টেকনোলজি অনেক চেঞ্জ হচ্ছে, যুগ অনেক চেঞ্জ হচ্ছে, যেন দৃষ্টি সম্পন্ন হওয়া উচিত আমাদের, ফোর্সিটা থাকতে হবে আমাদের। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এবং ফেইলিয়ারকে কখনোই ভয় পাবেন না। হ্যাঁ, ফেইলিয়ারকে সবসময় হাক করবেন যে আসুক, কোনো সমস্যা নাই, আমি ফেলকে ভয় পাই না, আমি তোমাকে নিয়ে সামনে এগোবো। এই জিনিসটা মনে রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি খুব সুন্দর করে আমাদের যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বলছেন যে কিভাবে সফল উদ্যোক্তা হতে পারবেন, কোন কোন বিষয়ের দিকে আপনাকে নজর রাখতে হবে, কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে, কিভাবে রিসার্চ করতে হবে। আমাদের আজকের এই পুরো অনুষ্ঠানটি যারা দেখবেন বা দেখছেন, তারা যদি, এবং আপার যেটি বলেছে যে আপনারা যদি 100 দিন 100টা, এক একদিন 100টা কমেন্ট করেন, তাহলে অনেক কিছু কিন্তু ওনাদের গ্রুপে বিভিন্ন তথ্য রয়েছে। আমিও আজকে সকালে যখন যুক্ত হলাম আমি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে। একটি পোস্টে দেখলাম, আমি যেহেতু এখানে এমবিএ করেছি, সুতরাং বিজনেস সাইডে আমার কিছুটা পড়াশোনা করতে হয়েছে। তখন আমি দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিন্তু পরামর্শ অলরেডি এই গ্রুপে দেয়া হচ্ছে। আপনাদের কাজ হবে সেগুলো সম্পর্কে জানা এবং জ্ঞান আহরণ করা। আবেগকে না দিয়ে আবেগ এবং বাস্তবতার মধ্যে সমন্বয় ঘটাতে হবে। এবং আরেকটি আমরা যেটা বলে থাকি যে আপনার যতটুকু আছে সবকিছু একভাবে বিনিয়োগ করে না দেয়া, এই বিষয়টিকে আপা কিভাবে দেখবেন বা বলবেন আপনার সদস্যদের, মানে তার যতটুকু সামর্থ্য আছে পুরোটাই যেন একবারে এক বিজনেসে ঢেলে না দেয়, এই ধরনের সতর্কতায় আপনার কি পরামর্শ থাকবে? অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি যদি আমার লাইফ স্টোরি বলি, মানে আমি যখন স্টার্ট করি তো আমি আমার সবকিছু ঢেলে দিয়ে স্টার্ট করি, এবং সেটা ছিল সব থেকে বড় ভুল, সেটা করা উচিত না। হ্যাঁ, তো আস্তে আস্তে শুরু করতে হবে, আমার বুঝতে হবে যে আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো, সেই বুঝার ক্ষমতাটা যদি নিজের ভিতরে না থাকে তাহলে সেটা ডেভেলপ করেন। সেটা ডেভেলপ করাটা অনেক কঠিন কিছু না, কিছু চিন্তা ভাবনা করবেন, কিছু রিসার্চ করবেন, অটোমেটিক্যালি এটা ভিতর থেকে ডেভেলপ হয়ে যাবে। আর এখন তো অনেক ইজি, এখন অনলাইনে সবকিছু পাওয়া যায়। আমাদের সময় তো গুগল এতটাও স্মার্ট ছিল না যে এখন যতটুকু স্মার্ট, তো এখন চাইলে অনেক কিছু জানতে পারা যায়। সো সবকিছু ঢেলে দিয়ে করবেন না, অবশ্যই আস্তে আস্তে করবেন। এবং যদি ফিনান্সের ব্যাপারটা আমি বলি, যে প্রথমেই লোনের কথা চিন্তা করবেন না, না না, একদমই না। নিজের কাছ থেকে, নিজের হাজবেন্ডের কাছ থেকে বা নিজের ফ্যামিলি মেম্বারের কাছ থেকে নেন, ইটস ওকে, কিন্তু কখনোই চিন্তা করবেন না যে আরেকজনের কাছ থেকে নিয়ে আসি, আমি বিজনেসে তো লাভ করবো। মানে খাতায় কলমে কিন্তু বিজনেস অলওয়েজ লাভ, অলওয়েজ, আপনি কখনোই লস করতে পারবেন না। প্র্যাকটিক্যাল লাইফে গেলে দেখবেন যে কিভাবে লস গুলো বের হয়ে আসে। সো খাতায় কলমে বিজনেস করে আমি ওখান থেকে টাকা নিয়ে এসে এটা সেল করে ওখানে টাকাটা দিয়ে দিব, এই চিন্তা কখনো করবেন না। সো আপনার অল্প আছে, আপনি অল্প অল্প করে শুরু করেন, অল্প অল্প করে এগোন। প্রথমেই চিন্তা করবেন না আমি অনেক বড় করে ফেলবো, বড় করবেন সেই চিন্তা অবশ্যই থাকবে, কিন্তু সেটা শুরু করবেন অল্প থেকে, ছোট ছোট থেকে, দেন আপনি বড় দিকে অবশ্যই যাবেন। কিন্তু প্রথমে যদি আপনি চিন্তা করেন যে একটা শোরুম নিব, এখানে শোরুমে এইখানে এলইডি লাইট লাগাবো, এখানে এত সুন্দর ফার্নিচার লাগাবো, এগুলো করতে করতে আপনার সমস্ত পুঁজি শেষ, দেন আপনার স্যালারি দিবেন কি হবে, সেটা তো দিতেই পারবেন না। এই জন্য প্রথমে বলি শোরুমের কথা চিন্তাই করবেন না। কি সুন্দর অনলাইনে প্ল্যাটফর্ম আছে, আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনতে আপনি বেশি টাকা খরচ করতে হচ্ছে না, আপনার ফেসবুক পেজ করতে তো কোনো টাকাই খরচ করতে হচ্ছে না। সো এইখানে যেখানে নাকি টাকা পয়সা খরচ না করে আপনি কাজ করতে পারছেন, সেসব জায়গায় যান, সেসব জায়গায় দিয়ে শুরু করেন। যেখানে অল্প পুঁজি দিয়ে আপনি কাজ করতে পারছেন সেই ধরনের টেকনোলজি আপনাকে ইউজ করেন, তো দেখবেন যে আপনি আস্তে আস্তে শিখে যাচ্ছেন। এখন যখন দেখবেন যে না আপনি অনেকখানি শিখে গিয়েছেন, দেন আপনি আরেকটু লার্জ স্কেলে যান। তো সবকিছু কিন্তু একটা লেভেল আছে। আমরা যেমন বিবিএ কোর্স করি তখন কিন্তু আমাদের 1-1 কোর্স শেষ না হলে আমরা 102-তে যেতে পারি না। 102-তে যাওয়ার আগে কিন্তু আমাদের 1-1-এ পাস করে দেন যেতে হতো। তো সেই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যখন পরের স্কেলে যাবেন, যাওয়ার আগে আপনার প্রথম স্কেলটা তো আপনার পাস করতে হবে। সো পাস নাম্বার কিন্তু আপনার নিজের কাছে, যে আপনি নিজে জানেন, আপনি নিজেকে ইভালুয়েট করবেন যে আমি কি পাস করলাম নাকি আমি ফেল করলাম। আর নিজেকে খামোখা চিটিং করলে কিন্তু সেটা ঠিক হবে না। নিজের সাথে সবসময় সৎ থাকতে হবে। যদি মনে করেন যে নিজে এটা খারাপ হচ্ছে অ্যাসেসমেন্ট, আপনি আবার ট্রাই করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষজন হাসলে হাসুক, মানুষজনেরটা কি আসে যায়, আপনি নিজে হাসছেন কিনা সেটা আগে দেখেন। সো নিজের উপর সেই আত্মবিশ্বাসটা যখন আসবে তখন আবার নেক্সট স্কেলে যাবেন, তার আগ পর্যন্ত যাবেন না।
যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমি আরেকটু আপার ব্রেনস্টর্মিং করাবো, যেন আপা আরেকটু তথ্য দেন। সেটা হচ্ছে, আমরা জানি যে আপাও, আমি আপনারও কিছু প্রোগ্রাম দেখলাম, আপা বারবার বলেন শর্ট অ্যানালাইসিসটা করা খুবই দরকার। আসলে এটা শুধু বিজনেসের ক্ষেত্রে না, যে কোনো সংগঠনই শর্ট অ্যানালাইসিস খুব করে, এবং শর্ট অ্যানালাইসিস কিন্তু পার্সোনাল ক্ষেত্রেও ব্যক্তিরও করলে ভালো। আপনি ব্যক্তি মানুষ নিজেও যখন দেখে, কারণ অপরচুনিটি, আপনি বিজনেস করবেন মানেই হচ্ছে আপনার অপরচুনিটি খুঁজতে হবে, তাই না? তো এখন এই শর্টটাকে আমরা তো, যারা অনেকের কাছে হয়তো নতুন বা অনেকে হয়তো এই টার্মের সাথে পরিচিত না, আমি এটাকে একটু বিস্তৃত আকারে আপনার কাছে একটু, যেমন শর্ট হচ্ছে স্ট্রেংথ। তো কি কি ধরনের স্ট্রেংথ আছে সেটি আমাদেরকে দেখতে হবে। যেমন আপা বলছিলেন যে আপনার পুঁজি আছে কিনা, সেটা একটা স্ট্রেংথ। আপনার যদি পুঁজি থাকে বিনিয়োগ করার, আপনার কাছে একটা ইউনিক আইডিয়া আছে, সেটা হবে আপনার একটা স্ট্রেংথ, যে আপনার একটা সুন্দর আইডিয়া আছে। আপনার কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে কিনা বা পণ্য আছে কিনা, সেটা একটা আপনার স্ট্রেংথ হবে। আপনি মানসিকভাবে খুবই ধৈর্যশীল, সেটা আপনার একটা স্ট্রেংথ। আপনি খুব ফ্রেন্ডলি, বা আপনি অনলাইনে খুব ভালো সবকিছু অ্যাক্সেস করতে পারেন, গুগল সার্চ বলেন, ওয়েব ডিজাইন বলেন, সবকিছু আপনার নেটওয়ার্কিং আছে, সেটা আপনার স্ট্রেংথ। এগুলো হচ্ছে শর্ট, মানে হচ্ছে SOWT বের করে নিয়ে আসতে হবে যে কোনটা কোনটা উইকনেস আছে এগুলোর ভিতর থেকে। জি জি, আপনি একটু উইকনেসের ব্যাপারে বলেন। কিভাবে বের করে নিয়ে আসা যায়, যে এটা যে করবে সেই কিন্তু বুঝবে এবং সুন্দরভাবে কিন্তু নিজে নিজে একটা মার্কেট প্ল্যান করে ফেলতে পারবে এই সোয়াট অ্যানালাইসিস করে। সো এই জন্য আমি সবাইকে বলি, এবং আমাদের মার্কেটিং ট্রেনিং গুলাতেও কিন্তু এই জিনিসটার উপরে খুব জোর দেওয়া হয় যে এই জিনিসটা কিন্তু শিখতে হবে। মার্কেটিং এর 4P তো আমরা সবাই জানি, কিন্তু মার্কেটিং এ কিন্তু আরো অনেক পি আছে, সেগুলোকে বের করে নিয়ে আসতে হবে। আমার ভিতরে উইকনেস কি এটা কিন্তু আমি জানবো, অন্য কেউ জানবে না। সো আমার উইকনেসটাতে কিন্তু আমার স্ট্রেংথ বের করে নিয়ে আসতে হবে। আমার উইকনেসটাতে কি, যদি উইকনেস আমার বেশি থাকে সেখান থেকে আমি অপরচুনিটি বের করে নিয়ে আসবো। তো যে নিয়ে আসতে পারবে সেই কিন্তু উইনার আলটিমেটলি। যে নিয়ে আসতে পারবে না তাকে চেষ্টা করতে হবে। আবার পারবে অবশ্যই, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ অবশ্যই কিছু না কিছু দিয়ে দিয়েছে। কেউ বের করতে পারে, কেউ বের করতে পারে না। আমাদের চেষ্টা হচ্ছে সেই জিনিসটাকে টেনে বের করে নিয়ে আসা। এবং অনেকে এখানে হতাশায় ছিল, কখনো কিছু করতে পারবে চিন্তাও করতে পারে নাই, কিন্তু তারা কিন্তু সেই জিনিসটা বের করে নিয়ে আসতে পেরেছে। সো তারা পারলে আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। এই বিষয়ের সাথে আমি আরেকটু বলতে চাই, অনেকে ধরেন বলা হয়ে থাকে বাই বর্ণই হচ্ছে উদ্যোক্তা, এটা কিন্তু হয়। অনেকে মানে অনেক এত বুদ্ধি, তারা খুব ভালো জানে। এটা জেনেটিকও হতে পারে, আমরা যদি বিজ্ঞানগতভাবে বলি যে জেনেটিক্যালি কিছু মানুষ হয়তো ইনহেরিট করে, তার ওই ওই ধরনের হয়তো পূর্ববর্ষ কেউ ভালো বিজনেসম্যান ছিল, হয়তো সে সেইভাবে ইনহেরিট করে কিছু বুদ্ধি কৌশল। কেউ হয়তো শিক্ষিত হয়ে উদ্যোক্তা হচ্ছেন, কেউ শিক্ষা গ্রহণ না করে উদ্যোক্তা হচ্ছেন, ম্যান টু ম্যান ভ্যারি করে। আবার কিন্তু আমাদেরকে স্রষ্টা কিন্তু একটা জায়গা দিয়েছে, সেটা হচ্ছে আমরা জেনে পরিশ্রম করে, এই যে শর্ট অ্যানালিসিস, জ্ঞান আহরণ করে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। সুতরাং উদ্যোক্তা যেমন বাই বর্ণ হচ্ছে, কেউ বাবা মার দেওয়া সম্পদ থেকেও হচ্ছে, আবার নিজেও কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন। সেটার জন্য পরিশ্রম, সুযোগ সন্ধান, এইগুলো আপনার ক্ষেত্রে, ওই যে আপা যেটা বলছেন। তবে যে বাই বর্ণ হয় উদ্যোক্তা, জেনেটিকে তার আছে, তারও কিন্তু নিজে থেকে সেই জিনিসটা আবার বের করে নিয়ে আসতে হয়। অনেকে জানেও না। আমি যদি আমার কথা বলি, যে আমি কিন্তু মানে আমার বাবা দাদা সবাই কিন্তু মানে কোর বিজনেসম্যান ছিলেন, কিন্তু আমার ফ্যামিলি আমাকে শিখিয়েছে বিজনেস করা যাবে না, কোনো কাজ করা যাবে না, তুমি বাসায় থাকবা। এবং আমি কিন্তু ছোটবেলা থেকে এই মেন্টালিটিতে ব্রট আপ হয়েছি যে আমি কিন্তু হাউস ওয়াইফ হব, আমি কিন্তু কিচ্ছু করব না, আমি কিন্তু মানে ক্যারিয়ারিস্টিক হব না। আমার একটা লয়ার হওয়ার ইচ্ছা, মানে ল পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ল প্র্যাকটিস করব না, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমি বড় হয়েছি। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমি কিন্তু আমার বাবার বিজনেসটা দেখে দেন নিজের উদ্যোগ শুরু করেছি। এবং আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলতেন, মানে যখন আমার আব্বা আমাকে বিজনেসে বসিয়ে দিয়ে গেলেন, তখন আমি শুধু আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে দেখো, জাস্ট কয়েকটা মাস আমার আব্বার বিজনেসের দায়িত্ব শেষ হবে, আমি আবার ঘরে এসে পড়বো, ঘরের বউ ঘরে আসবো, আর কোনো কাজ করবো না। তখন ও আমাকে বলেছিল, শোনো, বিজনেস এমন একটা জিনিস যেটা তোমার রক্তে আছে, এটা একটা নেশা, তুমি এটাকে ছাড়তে পারবে না। তো তখনও আমি খুবই ইম্যাচিউর, আমি বলছি যে না, অসম্ভব, আমি কোনো বিজনেস করবোই না, আমার মানে এসব জিনিস ভালোই লাগে না, আমি বাসায় বসে বসে টিভি দেখবো, মুভি দেখবো, ঘোরাঘুরি করবো, এইটাই হবে আমার লাইফ। ও বলছে যে ঠিক আছে, দেখা যাবে। তো বাবার বিজনেস শেষ করে যখন ঘরে বসছি, আমি তো দেখলাম যে আমি অসুস্থ হয়ে গিয়েছি, মানে আমার কাছে ওই লাইফ আর ভালো লাগছে না। তো তখন কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। প্রথম কিন্তু ওর সাথে আমি পরামর্শ করে সফটওয়্যার কোম্পানিটা দেই, আমার কোন একটা রিলেটিভের সাথে, ওর সাথে পরামর্শ করে আমার এই
উদ্যোগটা শুরু হয় আর কি। তো তখন ও আমাকে বলছিল, দেখেছো আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে তোমার রক্তে আছে, তোমার নেশায় আছে বিজনেস, তুমি এটা ছাড়া থাকতে পারবে না। তো এই জিনিসটা কিভাবে বের হয়েছে, আমি তো হুট করে বের করতে পারিনি, আমি কাজ করতে করতে বের হয়েছে যে এটা জেনেটিক্যালি আমি ইনহেরিটেড, আমার ভিতরে আছে। আগে কিন্তু আমি জানতাম না, আগে জানতাম যে আমি কিন্তু হাউস ওয়াইফ হবো। সো যার ভিতরে নাকি জেনেটিক্যালি জিনিসটা আছে তাকেও কিন্তু বের করে নিয়ে আসতে হবে। সো প্রতিটা মানুষই পারবে, অবশ্যই চেষ্টা থাকতে হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ আপা। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন বা যারা আপার সাথে যে 8.5 লাখ বা তারও বেশি যারা যুক্ত আছেন, সবাইকে মনে রাখতে হবে আপা যেটা বলছেন যে জেনেটিক থাক বা যাই থাক, আমরা যদি চেষ্টা না করি খুঁজে বের করার, অর্থাৎ আমাদের যে গুণটা আছে, যদি ব্যবসায়িক আপনার সেই স্কিলটা থাকে, সেই দক্ষতা থাকে, সেটা কিন্তু বের করে আনতে হবে এবং সেই সুযোগটা খুঁজে সেই মতো কাজে লাগাতে হবে। সুতরাং আমাদের বসে থাকলে চলবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের ব্রেন স্ট্রমিং চালিয়ে যেতে হবে এবং আমাদের কাজ করে যেতে হবে আমাদের এইভাবে এগিয়ে আসার জন্য, যেন প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয় এবং আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক সমস্যা বা অভাব, সেখান থেকে যেন আমাদের পরিবারগুলো বেরিয়ে আসতে পারে। আপা, আমি আরেকটি জানতে চাচ্ছিলাম, যেহেতু আমরা প্রবাসে থেকে অনুষ্ঠানটি আমি সঞ্চালনা করছি বা আমেরিকা ওনারা ওখান থেকে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন, আমাদের এই জায়গাতে কি ধরনের সহযোগিতা পেলে আপনার মনে হয় যে আপনাদের ব্যবসা বা এই উই সেবাতে হয়তো সেটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে? আমি প্রায় একটা জিনিস ফিল করি এবং এটা আমি সবাইকেই বলি যে আমাদের বাংলাদেশিদের ভিতরে সব থেকে বেশি দেশপ্রেম কিন্তু যারা প্রবাসে থাকে তারাই করে। তাদের ভিতরে যে পরিমাণ দেশপ্রেম আমাদের দেশকে নিয়ে, এটা কিন্তু আমাদের ভিতরে অতটা নাই। তো সেখানে আপনাদেরকে আমি স্যালিউট জানাই যে মানে আপনারা আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন। যারাই দেশের বাইরে আছেন সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আমি আমার স্যালিউট জানাই, আমার সালাম জানাই যে আপনাদের পাঠানো রেভিনিউ দিয়েই কিন্তু আজকে আমাদের দেশ অনেকখানি এগিয়ে গেছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অবশ্যই অনেক কিছু করণীয় আছে আমাদের এই উদ্যোক্তাদের জন্য। আপনারা বায়ার হয়ে আমাদের এখানকার প্রোডাক্টগুলো সেখানে যেন, ওখানে অনেক এনআরবি আছে যাদের ভিতরে অনেক ডিমান্ড আছে আমাদের বাংলাদেশের প্রোডাক্টের, এবং এটা ছাড়া অনেক ফরেনার আছে যাদের ভিতরে বাংলাদেশের প্রোডাক্টের অনেক ডিমান্ড আছে। এগুলো সোর্স গুলো আমাদেরকে বের করে দিতে হবে যেন আমাদের উদ্যোক্তারা সেগুলো সুন্দরভাবে ওই বায়ারদের সাথে কমিউনিকেট করতে পারে, সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করার দায়িত্ব আমাদের, বায়ার আপনাদেরকে দিতে হবে। প্লাস এই আপনাদের এখানে যারা নাকি আত্মীয় স্বজন আছে তাদেরকে তো আপনারা বিভিন্ন অকেশনে গিফট করতে চান, সেই গিফটগুলো যদি আপনারা আমাদের বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে কিনে তারপর গিফটগুলো করেন তাহলে কিন্তু আমাদের উদ্যোক্তারাও উপকৃত হচ্ছে, আপনাদের ফ্যামিলি মেম্বারও কিন্তু দেশীয় প্রোডাক্টগুলো পাচ্ছে। তো অনেক ধরনের কিছুই কিন্তু করা যায়, বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন অ্যারেঞ্জমেন্ট করা যায়, বিভিন্ন ধরনের মানে নলেজ শেয়ারিং, নলেজ এক্সচেঞ্জিং যদি করা যায় তাহলে সেই জায়গাটাগুলো কিন্তু খুব ভালো হয়। আপনাদের এখানে আপনারা অনেক টেকনোলজিতে অনেকখানি এগিয়ে আছেন, সেই দিকে কিন্তু আমরা বাংলাদেশের টেকনোলজিতে অনেকখানি পিছিয়ে আছি। তো কোনোভাবে যদি নলেজ শেয়ারিং কোনো প্রোগ্রাম করা যায়, সেটা ইউএসএ থেকে হোক, ইউকে থেকে হোক বা অস্ট্রেলিয়া থেকে হোক, মোস্ট ওয়েলকাম। আমরা চাই এই ধরনের নলেজ শেয়ারিং প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে, যদি আপনারা সবাই সাথে থাকেন। অনেক অনেক ধন্যবাদ আপা। আর আমি এখন জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে গ্রামের নারীদেরকে এই প্ল্যাটফর্মটা রিচ করতে কি ধরনের বাধা, টেকনিক্যাল এগুলো ছাড়া সামাজিক কোনো বাধা আছে বলে কি আপনি মনে করেন উদ্যোক্তা হতে, বা আপনি কি অনুভব করেছেন? আপনি যেমন একটা ভালো পরিবেশে ধরেন আপনি বিজনেস চারপাশে দেখেছেন বা আপনার হাজবেন্ড সাপোর্টিভ ছিল, ফ্যামিলি হয়তো বিষয়টা বুঝতো, নারীদের ক্ষেত্রে কি ধরনের বাধা এই উদ্যোগের ক্ষেত্রে এগিয়ে আমি শুধু একটা এক্সাম্পল দিব আপনাকে, জাস্ট একটা এক্সাম্পল। জি, এটা রিসেন্টলি লাস্ট মাস্টার ক্লাস হলো 16ই আগস্ট। মাস্টার ক্লাস চলাকালীনই আমার কাছে একটা ফোন আসে, আমি ফোনটা তখনই ধরতে পারিনি, আমি কিছুক্ষণ পরে আমি কল ব্যাক করি। দেন একটা ভদ্রলোক আমাকে ফোনে বললেন যে আপা আপনার নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি, আমার একটা কমপ্লেন আছে আপনাদের গ্রুপের একজনকে নিয়ে, আপনি একটু এটা আমাকে সলভ করে দেন। তাই আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি তো একটা অলরেডি ট্রেনিং এ আছি, আমি আপনার নাম্বারটা আমার যে কমপ্লেন ম্যানেজমেন্ট হ্যান্ডেল করে আমি তার কাছে দিয়ে দিচ্ছি, আপনি তার সাথে কথা বলেন। তো সেই কথা বলার পরে মাস্টার ক্লাস শেষ হওয়ার পরে আমাকে ফোন দিলেন সে আপু, ফোন দিয়ে বলেন যে আপু তার কমপ্লেনটা একটু শুনেন আপনি। বললাম বলেন কমপ্লেনটা কি? কমপ্লেনটা হচ্ছে যে যেই ভদ্রলোকটা ফোন দিয়েছে সেই ভদ্রলোকের ভাই ঢাকায় ম্যাজিস্ট্রেট, উনি গ্রামের বাড়িতে থাকেন, উনার ভাবি তাঁতের শাড়ির উদ্যোগ নিয়েছেন, আমাদের গ্রুপে তাঁতের শাড়ি সেল করছেন। একটা ম্যাজিস্ট্রেটের বউ হয়ে কিভাবে সে তাঁতের শাড়িওয়ালা হয়, আপনারা তাকে এই গ্রুপ থেকে ব্যান করে দেন মানবিক কারণ দেখিয়ে।
এটা হচ্ছে আমাদের দেশের এখনো কিছু কিছু জায়গায় এই প্রতিবন্ধকতাগুলো আমাদের মেয়েরা এখনো ফেস করে। আমি তাঁতের শাড়ি বিক্রি করি, বাদাম বিক্রি করি, কটকটি বিক্রি করি, সেটা আমার ব্যাপার। আমার হাজবেন্ড যাই থাকুক, তার পরিচয় যে আমার চলতে হবে তা তো না। আমি অবশ্যই প্রাউড করি আমার হাজবেন্ড ম্যাজিস্ট্রেট বা আমার হাজবেন্ড যেটাই হোক, কিন্তু তাই বলি কি আমার নিজের কোনো স্বপ্ন থাকতে পারে না? তো তাকে অনেকভাবেই বোঝানো হয়েছে যে দেখেন ভাই, আমাদের গ্রুপের রুলস তো সে ব্রেক করে না, রুলস ব্রেক না করলে তো তাকে আমরা ব্যান করতে পারি না, আমাদের পক্ষে এটা সম্ভব না। তখন সে বললো যে আমাদের পরিবারের মানবিক দিকে তাকিয়ে আপনি তাকে ব্যান করে দেন। যাক, তাকে অনেক কিছু বুঝিয়ে তাকে রাখা হলো, আমরা তাকে ব্যান করিনি, কারণ এটা আমাদের পক্ষে সম্ভব না যে আমরা একটা সকল মানুষের কথা শুনে তাকে ব্যান করে দিব। তো এটা তো একজনের ভয়েস আমাদের কানে আসছে, এরকম আরো অনেক মানুষ আছে যারা নাকি আমাদেরকে মেসেজ পাঠায় যে ফ্যামিলি থেকে তারা এখন পর্যন্ত সেই পরিমাণ সাপোর্টটা পায় না। আমাদের বর্তমান বাংলাদেশ অনেক ডিজিটাল হয়ে গেছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু এখনো অনেক সনাতন পরিবার রয়ে গিয়েছে যাদের মানে চিন্তা ভাবনাটা এখনো সনাতন যুগের, যে তাদের মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না, তাদের মেয়েরা অনলাইনে বিজনেস, অনলাইন কি অফলাইন কি, শাড়ি বিক্রি করতে পারবে না, গহনা বিক্রি করতে পারবে না, কেন এসব করবে, আমার সম্মান চলে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা এখন পর্যন্ত অনেক ফ্যামিলি করে। তো এই জায়গায় বলবো যে এই পরিবারগুলোকে যদি অ্যাওয়ারনেস বিল্ড করা যায় কোনোভাবে, সেগুলো তো ভালো হতো। আমি জানি না কিভাবে করা যাবে, যদি ফিজিক্যাল ওয়ার্কশপ করে করে তাদের কান পর্যন্ত পৌঁছানো যেত, অথবা যে আমাদের আড্ডাগুলো হয়, আমাদের ওয়ার্কশপ গুলো হয়, সেগুলো যদি তারা নিজেরাও দেখতো এবং গ্রুপে যদি এসে দেখতো যে মানুষের জীবন যে কি পরিমাণ বদলাচ্ছে, প্রতিটা মানুষ এখানে যে পোস্ট দিচ্ছে কি পরিমাণ ইমোশনাল হয়ে পোস্ট দিচ্ছে যে তাদের জীবন বদলে যাচ্ছে, তারা তাদের পরিবারকে আজকে দুমুঠো খাবার খাওয়াতে পারছে, এই জিনিসটা শুনতে যে কত ভালো লাগে, এটা দেখলেও হয়তো অনেকের পরিবর্তন আসতেও পারে। তাই আমরা এখানে সবাইকে ওয়েলকাম জানাই যে সবাই আসুক আর এই প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসেন, মানসিকভাবে আরো বড় চিন্তা করার চেষ্টা করেন। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি খুব সুন্দর কথা বলেছেন। আমি এর সাথে একটু সংযুক্ত করতে চাই যে আমাদের গ্রামগঞ্জে এই যে মেয়েরা রয়েছেন বা পরিবার রয়েছে, এখানে দেখা যায় যে যাদের অনেক আর্থিক মানে সুবিধা নেই, তারা হয়তো পুরুষ যে সন্তান সে হয়তো বেশি আগে আপনার মোবাইলটি ব্যবহার করবে বা ইন্টারনেট ব্যবহার করবে, বাসার যে মেয়েটি আছে সে কিন্তু না। যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সেই পরিবারে কিন্তু ছেলে মেয়ে দুজনই হয়তো ইন্টারনেট সেবাটি ব্যবহার করতে পারছে। তো আমরা আগে যেটা মিনা কার্টুনে দেখতাম যে খাবার যেটা, সেটা ছেলে মেয়ে দুজন যেন সমান খাবার পায়। এখন হয়তো আমাদের ভাবতে হবে নারী উদ্যোক্তা প্রতি ঘরে ঘরে তৈরি করতে গেলে যে গ্রামে গঞ্জে যে পরিবারগুলো রয়েছে আপনারা আপনাদের মেয়েদেরকে তাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে দিন, তাদেরকে জানতে দিন, তাদের যেন শিক্ষা চেতনার মান যেন বৃদ্ধি পায়। তারা যদি এগিয়ে আসতে পারে তারা কিন্তু পরিবারের হাল ধরতে পারবে। একটা সময় ছিল শুধু পুরুষ হচ্ছে হাল ধরত, কিন্তু এখন আমরা জানি যে যে কারো সময় যে কারো দুর্ঘটনা ঘটতে পারে, নারীকে কিন্তু হাল যে কোনো সময় ধরতে পারে। কিন্তু সে যদি আজকে কিছুই না জানে, যদি টেকনোলজির সাথে আপডেট না হয়, তাহলে সে হয়তো পড়ে যাবে, তখন হয়তো তাকে খারাপ কিছু একটা বেছে নিতে হবে। সেখান থেকে যদি আমরা মেয়েদেরকে উঠিয়ে আনতে চাই, তাদের ক্ষমতায়ন করতে চাই, অবশ্যই আমাদেরকে তাদের হাতেও, শুধু পরিবারের যে ছেলে সন্তানের ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে তাকে ইন্টারনেট তুলিয়ে দিতে হবে, মোবাইল আপডেট দিতে হবে, মেয়ে সন্তান যেটি আছে সে ঘরের মধ্যে থাক, সে অনলাইনে শিখলে নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তার হাতে মোবাইল দেওয়া যাবে না, এই চিন্তা থেকে আমার মনে হয় যে উঠে আসতে হবে। এবং ভাইদেরও উচিত বোনদের এই অধিকারের ব্যাপারে খেয়াল করা, কারণ এখন আপডেট একটা সময়। এই দেশে যেমন সকলকে করতে হয়, প্রত্যেক মানুষকে আলাদা করে তার ডিগনিটিটা দিতে হবে, তার যে সে যে আলাদা মানুষ, তার যে অধিকার, সেই বিষয়ে আসলে কাজ করতে হবে। এটা আমার পরামর্শ থাকবে। আপনারা যারা সুন্দর আপার লাখ লাখ ফলোয়ার রয়েছেন, উইয়ে যারা রয়েছেন, এবং আমি বিশ্বাস করি অনেক ভাইদেরও দেখেছি আমাদের এই প্রোগ্রামে কমেন্ট করেছে, আমরা অসংখ্য কমেন্টস দেখছি। এই যে আমাদের ভাইরা যে কমেন্টস করছেন, আপনারা যদি আরো এগিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের বোনেরাও সেই ঘর থেকে এগিয়ে আসতে পারবে, আমাদের ইন্টারনেট সেবাটা গ্রামে পৌঁছাতে পারবে এবং তারা কাজে লাগাতে পারবে। শুধু নারী না, আমরা চাই পুরুষও আজকে ক্ষমতাবান হোক, তাদেরও ক্ষমতায়ন হোক, প্রত্যেকেরই আসলে ঘরে। একটা সময় আমি শেয়ার না করে পারছি না, একটা সময় আমি যখন ছোট বাংলাদেশে যখন ছিলাম, আমি দেখেছি পরিবারে যেটা হয় একটা বাংলাদেশে, একজন থাকে আয় করে মূল, অথবা দুজন, দেখা যায় তার উপরে 6জন 8জন সদস্য নির্ভর করে থাকে, তাদের শিক্ষা চিকিৎসা সমস্ত কিছু তাদের মানে ব্যয়ভার বহন করতে হয়। এই করতে করতে আমাদের বাবারা বা যে মেইন ইনকাম করে সে কিন্তু হাঁপিয়ে যায়, তার আর জীবন বলে কিছু থাকে না। আমরা যদি আমাদের জীবন ব্যবস্থাকে উন্নত করতে চাই তাহলে আমাদের প্রত্যেককেই
চেষ্টা করা উচিত। 18 বছর হবে আপনি স্বাবলম্বী হবেন। বিদেশের মাটিতে 18 বছর মানে আপনি স্বাবলম্বী, নিজে কাজ করছেন, এই মেন্টালিটি আমি চাই বাংলাদেশে যারা আছেন, দুইতে যারা আছেন, তারা অলরেডি অনেক অ্যাডভান্স, তারা অলরেডি অনেক কিছু ইতিমধ্যেই তারা করছেন, নিজেদেরকে স্বাবলম্বী করছেন। যারা নতুন, যারা আজকে নতুন করে প্রোগ্রাম দেখছেন বা যারা দেখবেন, আমি চাই যে আপনাদের প্রতি আহ্বান থাকতে আপনারা এগিয়ে আসুন। 18 থেকে চিন্তা করুন বাবা মায়ের বোঝাটা যেন আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো সকলেরই জীবন থাকবে, জীবনটা সুন্দর হবে। বিদেশে আমরা যেমন সুন্দর জীবনযাপন করি, আপনারা বাংলাদেশেও সুন্দর জীবনযাপন করতে পারবেন। আপা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমরা কথা বলছিলাম আমার নানা ধরনের বাধা বিঘ্নতা নিয়ে, আমরা কথা বলছিলাম সুযোগ নিয়ে, কত সুযোগ আছে, পৃথিবী পরিবর্তন হচ্ছে, নতুন সুযোগ তৈরি হয়েছে। আপনি আপনাদের এই উইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আমাকে কিছু বলতেন এবং আমাদের এই দর্শকদের যদি বলতেন। ইতিমধ্যে কিছু কিছু বিষয় এসেছে, আরো বিস্তারিত একটু যদি বলতেন। ভবিষ্যৎ পরিকল্পনা হিউজ, কিছু তো করা যাবে না। এক কথা যদি বলতে চাই যে উই এমন একটা প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ যে পৃথিবীর সবাই এক নামে চিনবে যে হ্যাঁ উই এর উদ্যোক্তা, উই এর এন্টারপ্রেনার কাছ থেকে এই জিনিসটা কিনেছি, মেড ইন বাংলাদেশ, এবং তারা এটা নিয়ে প্রাউড করবে। আমি উইকে সেই জায়গায় ইনশাল্লাহ নিয়ে যেতে চাই এবং নিয়ে যাব। আমি জানি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি সেই পর্যন্ত হায়াত পাই, আমি সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিব যেখানে কোনো বাউন্ডারিজ থাকবে না, যেখানে দেশি বিদেশি সব সেম থাকবে, সবাই একটা প্ল্যাটফর্মে থাকবে, এই উইয়ের মাধ্যমে সবাই একসাথে কাজ করতে থাকবে। এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের এই আমেরিকা বাংলার যারা ভিউয়ার্স রয়েছে তারা আপনার এই উদ্যোগ সম্পর্কে জানলো। আপনি নতুন নতুন ভাবে সব জায়গায় জানছেন এবং আমরা বিশ্বাস করি যে এই উদ্যোগ আসলেই সারা বিশ্ববাসীর জানা উচিত। অনেকগুলো কারণে, এক হচ্ছে এই দেশীয় পণ্য, মানে আগে যেমন ছিল স্বদেশী আন্দোলন, আজকে সেই স্বদেশী আন্দোলন নেই, কিন্তু দেশীয় পণ্যের বিস্তার এবং যদি এটা ছড়িয়ে না দেওয়া যায় তাহলে বাংলাদেশে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব না। আর আরেকটি বিষয় হচ্ছে এই যে ঘুরে দাঁড়ানো, এই যে বিষয়গুলো, এই পণ্যগুলো যে আমরা বহির্বিশ্বে ছড়িয়ে দেব, তার জন্য অবশ্যই চ্যানেলটি শক্ত হওয়া দরকার, এই যে নেটওয়ার্কিং গুলো শক্ত হওয়া দরকার, এবং সে কারণে বিশ্বের প্রত্যেকটি দেশেরই এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানা উচিত। আপনারা এই প্ল্যাটফর্মের সাথে থাকুন, উইয়ের সাথে থাকুন। উই মানে হচ্ছে আমাদের উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম, এই ফোরামের সাথে সংযুক্ত হন। আপনারা উদ্যোক্তা সম্পর্কে বা এইগুলোর ট্রেনিং পেতে চাইলে আপার সাথে যুক্ত হন, আপনাদের গ্রুপে যুক্ত হন, এবং সুযোগ নিজেরাই কিন্তু খুঁজে বের করে নিতে হয়, এবং এখানে অনেক সুযোগ আছে, আপারা অনেক সুযোগ দিচ্ছেন। ওনাদের নিয়মিত লাইভ গুলো যদি দেখেন সেখানে আপনারা দেখবেন ওরা নতুন নতুন কি সুযোগ নিয়ে আসছেন। আর আপাকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, এই সুন্দর একটি প্ল্যাটফর্ম স্রষ্টা আপনাকে আরো আশীর্বাদ করুক, দোয়া করুক, এবং আপনাকে আবারও আমাদের অন্য কোনো অনুষ্ঠানে আমরা পাবো, আমরা সেই শুভকামনা জানাই এবং সেই প্রত্যাশা করি আপনি আমাদেরও সাথে থাকবেন। আর যে কোনো আমিও একটু বলতে চাই যে আপনি যেভাবে নাকি 1.5 ঘন্টা সিঙ্গেল গেস্ট নিয়ে কথা বলে গেলেন, এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো বের করে নিয়ে আসলেন, মানে আপনাকে অনেক থ্যাংক ইউ। মানে আমি নিজেও হোস্ট করি আমার ইক্যাবের একটা প্ল্যাটফর্মে, তো 1.5 ঘন্টা টানা মানে হচ্ছে কিন্তু হোস্টের উপরে বিশাল বড় একটা প্রেশার পড়া। আপনি যে 1.5 ঘন্টা আমাকে সহ্য করে কথা বলে যাচ্ছেন, তার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ। এবং আপনার হোস্টিংটা খুবই চমৎকার হয়েছে, সবাই এখানে আমি দেখছি কমেন্ট করছে যে বলছে যে লিপি আপা চমৎকার করে কথা বলছেন, আপনাকে থ্যাংক ইউ, আসলে খুবই থ্যাংক ইউ আপনাকে। এবং এই আমেরিকা বাংলা প্ল্যাটফর্মকে আমি ধন্যবাদ জানাতে চাই, সাথে সিদ্ধার্থদাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাকে এখানে ইনভাইট করেছেন, এবং অনেক জিনিস এখানে বের হয়ে আসছে যেগুলো নাকি আগের কোনো লাইভে বের হয়ে আসেনি। থ্যাঙ্কস টু ইউ, সেটা আপনার ক্রেডিট যে আপনি সেই জিনিসগুলো বের করে নিয়ে আসতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে এবং আমাদেরকে যারা কমেন্টস করে পরামর্শ দিয়ে সবসময় উৎসাহিত করে যাচ্ছেন। আমাদের যে কোনো উদ্যোগেরই প্রাণ হচ্ছে তার ভিউয়ার্স বা তার যে সদস্যরা রয়েছেন, যেমন উইয়ের যে সদস্যরা রয়েছেন তারা হচ্ছেন আপার প্রাণ, তেমনি আপার এই প্রাণ যারা রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, বাংলাদেশের পক্ষ থেকে, প্রবাসীর পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনারা যখন এগিয়ে যান তখন কিন্তু আমরা প্রবাসীরা ভালো ফিল করি। বাংলাদেশে যখন কোনো আনন্দ, ভালো সংবাদ শুনি আমরা কিন্তু প্রবাসে বসে আনন্দ পাই। যদি বাংলাদেশে যেমন এই করোনা বা যা কিছু হয় আমাদের কিন্তু কষ্ট হয় এখানে বসে, যে না জানি কি না কি সমস্যা হচ্ছে। আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম যে আপনারা করোনাকে অনেকটাই আর্থিকভাবে চেষ্টা করেছেন, অনেকেই ঘুরে দাঁড়িয়েছেন এবং নতুন ভাবে এগিয়ে আসছেন।
এভাবে আরো বেরিয়ে হয়ে আসুন, আমাদের বাংলাদেশ বিশ্বে আরো সুন্দরভাবে মাথা তুলে দাঁড়াক, এই প্রত্যাশা রেখে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যে যেখানে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক শুভকামনা। আপনারা নিয়মিত হাত ধোবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন। করোনাকে জয় করে আগামী 9 মাসের মধ্যে অবশ্যই আমরা একটি সুন্দর বিশ্বকে আবার নিঃশ্বাস নিতে পারবো, সেই শুভকামনা। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি।